দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক, আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের সবাইকে পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে স্বাগত। জাহিদ ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা আসলে গণ অভ্যুত্থান বা বিপ্লব বিশ্বের বিভিন্ন দেশে এর চিত্রটা দেখেছি। কোথাও এখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, বাট এই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে কিনা, বা বিশ্বের বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান পরবর্তীতে গৃহযুদ্ধ আমরা দেখেছি, সেনাবাহিনী টেক ওভার করেছে, এরকমের আর অনেক নজির আছে। তো এক বছর পরে, গণ অভ্যুত্থানের এক বছর পরে বাংলাদেশে আমরা কি আসলে কনক্রিট কোনো সিদ্ধান্তে আসতে পারলাম যে বাংলাদেশটা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যদি কাছাকাছি রেফারেন্সে যাই, আরব স্প্রিং এর কথা যদি বলি, সেখানে যে গৃহযুদ্ধের কথা বললেন, অন্তত দুটো দেশে মারাত্মক গৃহযুদ্ধ হয়েছে, সিরিয়াতে, ইয়েমেনে, আবার হ্যাঁ। এবং আমরা যদি চিন্তা করি যে নিজেদের মধ্যে কনফ্লিক্ট, যেটা রাদার আমাদের সাথে মিলবে, সেটা হচ্ছে ইজিপ্টে হয়েছে। ইজিপ্টে একটা ইলেকশন হয়ে গিয়েছিল, পরে নিজেদের মধ্যে কনফ্লিক্টের পরে ওখানে মিলিটারি টেক ওভার হয়েছে। তিউনিসিয়া, যেটা প্রথম আরব স্প্রিং শুরু হয়েছিল, সেখানেও মানে এই বিবাদমান পক্ষগুলোর এটা এক ধরনের বাস্তবতা সম্ভবত আছে, এটা মেনে নেওয়া ভালো। কারণটা হচ্ছে দীর্ঘদিন একটা স্বৈরাচারী শাসনের অধীনে থেকে যে ক্রিয়াশীল দলগুলো যারা স্বৈরাচারের বিরুদ্ধে ফাইট করে, তারা গণতন্ত্রের জন্য ফাইট করে, এতে যে গণতান্ত্রিক ভ্যালুজের চর্চা, গণতান্ত্রিকভাবে সমস্যার সমাধান করার চেষ্টা, এটার তাদের মধ্যে চর্চাটা তো বহু বছর নাই। বাংলাদেশে আমরা 11 থেকে যদি হিসাব করি, 17 বছর এই চর্চার অনুপস্থিতি ছিল। সুতরাং যে মানুষগুলো আগের গণতান্ত্রিক সময় দেখেছে, তাদের মধ্যে তো সেই বোধ 17 বছরে নষ্ট হয়েছে। আর আদিবদের মতো যারা আছে, যারা বেড়ে উঠেছে পুরো এই সময়টার মধ্যে, তারা তো আসলে মোটামুটি গণতান্ত্রিক পরিবেশ কি সেটাই জানে না। ফলে যেটা দাঁড়ালো, এখন আমাদের মধ্যে এই কনফ্লিক্টগুলো আস্তে আস্তে সংঘাতের দিকে যাচ্ছে বলে ধারণা করা যায়। এখন পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা এই পয়েন্টটা আমরা অ্যালার্মিং অবস্থা দেখছি। আমি যদি অন্য আরেকটা দিকে যাই, সেটা হলো আমরা তো প্রচুর প্রত্যাশা করেছি। আমরা এত প্রত্যাশা হয়তো উচিত ছিল না, কিন্তু এই সরকার ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার কারণে আরও বেশ কিছু ক্ষেত্রে আরও বেশ কিছু ভালো পারফর্ম করার কথা ছিল, সেগুলো হয়ে ওঠে নাই। কিন্তু আমি তাকে যে কৃতিত্বটা দেব এখন পর্যন্ত, অন্তত যেহেতু আমরা অল আউট কোনো সংঘাতে নেমে যাইনি, এখনও আমাদের নির্বাচন বানচাল হয়ে গেছে, সেই পরিস্থিতি হয় নাই। সো এই যে রিলেটিভ একটা স্টেবিলিটি তিনি ধরে রাখতে পেরেছেন, এটা আমরা অপরাপর দেশগুলোর সাথে যদি তুলনা করি, তাহলে এখন পর্যন্ত আমরা ভালো আছি। এবং বাকি সময়গুলো উনি গতকাল দলগুলোর সাথে বসেছেন, আগামীকালও সম্ভবত আবার কিছু দলের সাথে বসবেন। উনি যদি এই দলগুলোর মধ্যে একটা, উনি নিজেকে কিন্তু ফ্যাসিলিটেটর বলেছেন, যদি ফ্যাসিলিটেটরের রোল প্লে করে যদি তিনি আসলে শেষ পর্যন্ত এটা করতে পারেন, আমি মনে করি আমরা ভালোর দিকে যাব। আমরা সব খারাপ কি হতে পারতো ওই চিন্তার এখন দরকার নাই। এখন আমাদের সামনে আসলে যেটা বাকি আছে, একটা ভালো নির্বাচন, সেটার মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন। আমরা এখন পর্যন্ত মনে করি কিছু ঝুঁকি দেখা গেলেও আমরা ঠিক ট্র্যাকে আছি। গত কয়েকদিনের যে আলাপ আলোচনা, গুজব, গুঞ্জন, তাতে কি মনে হয় যে একটা ভালোর দিকে আসলে আমরা যেতে পারবো? এটা যেটা হচ্ছে, এটা প্রেডিক্টেবল। বেশ 2-3 মাস ধরেই আমি আলোচনা করছি, কারণ একটা গ্রুপ মানে নানান ফর্মে নির্বাচন চায় না। এর মধ্যে দল আছে, এর মধ্যে ব্যক্তি আছে। সেটা চাইবে, যারা চায় না তারা কোনো না কোনো ধরনের গোলযোগ তৈরি করার চেষ্টা করা, কোনো গোলযোগ তৈরি হলে সেটাকে গুজবে পরিণত করা। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা দেখলাম, খুবই অবিশ্বাস্য। আমাদের মিলিটারি চিফ যখন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে গেছেন, তিনি চিফ অ্যাডভাইজারকে বলছেন গুজবে কান না দেওয়ার জন্য। মিলিটারি তার দায়িত্ব সরকারকে সাহায্য করা, সেগুলো ঠিকঠাক মতো পালন করছে। মানে গুজব এমন পর্যায়ে গেছে, সেনাবাহিনী প্রধানকে, প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করতে হয়, বলতে হয় যে আপনি গুজবে কান দেবেন না। সো এই চেষ্টাগুলো আছে। অদ্ভুত সব গুজব। আমি একটা ছোট উদাহরণ দিই। চিফ অ্যাডভাইজার, মিলিটারি চিফ গেছেন প্রেসিডেন্টের সাথে দেখা করতে। এটা একজন খুবই গুরুত্বপূর্ণ আলোচিত ইনফ্লুয়েন্সার নিউজটা দিয়ে বলছেন জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে। মানে খুব বেসিক আমরা কনস্টিটিউশন যারা বুঝি, আর্টিকেল 141-এ জরুরি অবস্থা জারির ক্ষেত্রে বলা হয়েছে রাষ্ট্রপতির সেই নির্দেশে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে। মানে ডক্টর ইউনূস, উনি এখন যেহেতু প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার ওই দায়িত্বে আছেন, ওনার প্রতি স্বাক্ষর ছাড়া কোনোদিন জরুরি অবস্থা জারি করা যাবে না। কিন্তু হুট করে একটা হাইপ তৈরি হলো, এবং আমি অনেক এটা শেয়ার করতে দেখছি, ঘটনা কি সত্য না কিছু, এরকম নানান রকম গুজব তৈরির চেষ্টা আছে, এবং এগুলো ট্র্যাকশন পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো ট্র্যাকশন পায়। সেই কারণে আমি মনে করি যে এসব ঝুটঝামেলা করার চেষ্টা হবে, কিন্তু আমার হিসেবে, আমার বিবেচনায়, ওইটা নিয়ে আমার যুক্তিও আছে, আমি পরে বলবো প্রয়োজন হলে,
যে নির্বাচন ফেব্রুয়ারিতে আসলে হবে। আপনি আশাবাদী। আমি একটু আরিফুল ইসলাম আদিব আপনার কাছে একটু জানতে চাই যে গত এক বছরে নানান ইস্যুতে আসলে রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছে, এনসিপির অবস্থানটা আপনারা মোটামুটি ক্লিয়ার করেছেন, কিন্তু সংস্কার এবং বিচার ইস্যুতে এনসিপি যে অনড় অবস্থানে রয়েছে, এইটার জন্যই কি আসলে কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না? বা এই যে এক বছরের ভিতরে বাংলাদেশ কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত কিন্তু জনগত নিতে পারছে না, সরকারও আসলে কনক্রিট করে বলতে পারছে না। আপনাদের কি মনে হয় যে এনসিপির অনড় অবস্থানের কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে আমি তো মনে করি এনসিপির অনড় অবস্থানের কারণে বাংলাদেশ এখনো রাইট ট্র্যাকে আছে, এবং সেই রাইট ট্র্যাকটা আমরা বারবার বলে আসছি, এখনো বলি। গণঅভ্যুত্থান পরবর্তীতে অভ্যুত্থানের আগে পরে রাজনৈতিক দলগুলো যে ধরনের কমিটমেন্ট দিয়েছে, কিংবা সরকারের কাছে যে ধরনের কমিটমেন্ট ছিল, তারা একটা ভালো সংস্কার চায় কিংবা হচ্ছে একটা আমূল পরিবর্তন করবে। কিন্তু এই পরবর্তীতে সময়টা যত গড়িয়েছে, জিনিসটাকে আস্তে 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 ডাইলুট করা হয়েছে। আপনি প্রথম দিকের আলাপ ছিল অল্প সংস্কার, মাঝারি সংস্কার না বেশি সংস্কার, এই আলাপটা ছিল। এরপর হচ্ছে যে সংস্কার, বিচার না নির্বাচন। এরপরে আলাপটা আসছে যে সংস্কার না নির্বাচন, এই ডিবেটে তারপরে হচ্ছে ঢোকানো হয়েছে। সর্বশেষ যেটা হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে না ফেব্রুয়ারি, এই জায়গায়। তাহলে আপনি আস্তে আস্তে অভ্যুত্থানের প্রথম যে দুইটা রেসপন্সিবিলিটি ছিল, যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব দুটি পালন না করে অথবা ইচ্ছা করে সেটাকে পাশ কাটিয়ে আপনি একটার দিকে হচ্ছে ধাবিত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে ক্ষমতায় আরোহণ করা এবং সেটার জন্য প্রক্রিয়াগতভাবে এগিয়ে যাওয়া। তো ফলশ্রুতিতে এই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে? এই প্রক্রিয়াটা কি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর এখানে কি দায় বা দায়িত্ব, বিষয়টা এরকম না। পুরো এস্টাবলিশমেন্ট, একটা স্টেটের গত 15 বছর ধরে আমাদের রাষ্ট্রে যে একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে, এই পুরো এস্টাবলিশমেন্ট যৌথভাবে তারা এই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এবং সেই প্রক্রিয়া হয়তো কিছু কিছু দল তাদের দলীয় আদর্শ বা দলীয় স্বার্থের কারণে তারা ফেসিলেট হওয়ার চিন্তা ভাবনা করছে। তো ফলশ্রুতিতে এই কারণে এই জায়গাটা, এখন যে সংকটটা, সেটার জায়গাটা তৈরি হয়েছে। এখানে আমরা খুব স্পষ্ট করে দেখতে পাই যে আমাদের গত 15 বছর ধরে দেখবেন যে ক্ষমতাটা আলটিমেটলি জনগণ কিংবা রাজনীতিবিদ, রাজনৈতিক দল, এর বাহিরে গিয়ে একটা নেক্সাস তৈরি হইতো। এখানকার কিছু বিজনেস গ্রুপ, যারা অলিগার্ক, কিছু মিডিয়া মাফিয়া, কিছু সচিব, কিছু পুলিশের উচ্চাকাঙ্ক্ষিয়া, এবং ধরেন এরকম তাদের মিলে একটা নেক্সাস তৈরি হইতো, যারা মিলে আসলে বাংলাদেশের রাজনীতি, ভবিষ্যৎ, পররাষ্ট্রনীতি কী হবে, পুরো জিনিসটা, পুরো 18 কোটি মানুষের ভবিষ্যৎ ডিসাইড করতো। তো এই প্রক্রিয়ার শুধু একটা অংশ আওয়ামী লীগ এখান থেকে ধরেন উৎখাত হয়েছে, বা আওয়ামী লীগের শুধুমাত্র প্রধান বা প্রথম বা চারপাশে যে কয়েকজন এরা, কিন্তু বাকি যে এস্টাবলিশমেন্ট তারা তো এখান থেকে উৎখাত হয় না। ফলশ্রুতিতে তারা যখন দেখছে এখানকার যে দীর্ঘদিনের যে কাঠামো, রাজনীতির ইলেকট্রাল যে প্রসেস, সেই প্রসেসটা যদি হয়তো ভেঙে যায় কিংবা নতুন কাঠামো আসে, তাহলে তারা অনেকে হয়তো এই আগের মতন করে তাদের লুটপাটের সুযোগ পাবে না, তারা প্রভাবিত করার সুযোগ পাবে না। সেই জায়গাটার থেকে মূলত একটা সম্মিলিতভাবে এই জিনিসটাকে হচ্ছে একটা বড় আকারে রাজনৈতিক সংকট আকারে হাজির করানো হয়েছে, এবং দলগুলোকে হচ্ছে মুখোমুখি একটা পজিশনে হচ্ছে ধরেন চলে আসছে। ফলশ্রুতিতে এইটা এনসিপির যে অনড় অবস্থান, এনসিপির যে রাজনৈতিক লক্ষ্য, সেই লক্ষ্যের জায়গা থেকে এনসিপির জায়গা অনড় থাকবে। এবং সেটা আমরা মনে করি বাংলাদেশের এই যে 15 বছরের ফ্যাসিবাদ, 54 বছরের যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি চলে আসছে, সেইটা রাজনৈতিক সংস্কৃতির একটা স্থায়ী সমাধানের জন্য এখানকার ফ্যাসিবাদী সিস্টেম, এখানকার গঠন, সংবিধানের মধ্যেই যে স্বৈরতান্ত্রিক যে কাঠামো আছে, এগুলোর আমূল পরিবর্তন করার জন্য প্রথম ধাপ হিসেবে আমরা মনে করি এখানকার আমাদের যে লক্ষ্য, আমরা যেটা বলেছি গণপরিষদ নির্বাচন, আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে এবং তাদের আরও বেশি হচ্ছে ম্যান্ডেট পাবে, একেবারে নতুন সংবিধান, নতুন কাঠামো। এখন সংস্কৃতি তো পরিবর্তন করতে সময় লাগবে 10 বছর, কিন্তু প্রথম যে কাজটা সেটা যদি আমরা শুরু করতে না পারি, তাহলে আমার কাছে মনে হয় আমূল পরিবর্তনের ক্ষেত্রে কি নির্বাচনটা কোনো বাধা না? আমূল পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন বাধা না, তবে সেই নির্বাচনে গণপরিষদ নির্বাচন হওয়াটা জরুরি। আপনি যারা
জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে, তারা যেন একটা নতুন সংবিধান, নতুন কাঠামো নির্মাণ করতে পারে এখানকার জায়গার থেকে, সেটা হচ্ছে মূল প্রাথমিক শর্ত। এখন আপনি প্রথম শর্তটাকে বাইপাস করে আপনি পুরনো কাঠামো রাখবেন, আপনি পুরনো আইন রাখবেন, আপনি পুরনো নির্বাচন সিস্টেম রাখবেন, আপনি সব কিছু রেখে শুধুমাত্র চেয়ারের জায়গায় চেয়ারপারসন পরিবর্তন হয়ে আপনি ভাবতেছেন যে ভালো হয়ে যাবে, এটা আসলে খুবই মানে এই ধরনের আশা করাটা আসলে বোকামি। এই গণপরিষদ নির্বাচনে একটা বিতর্ক রয়েছে, আমি আসবো সেই জায়গায়। দুদু ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতিটা হচ্ছে, এখানে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কি আসলে খুব রেসপন্সিবল আচরণ করছে? হ্যাঁ, খুবই রেসপন্সিবল। এনসিপি, বিএনপি, জামাত সবাই কি রেসপন্সিবল আচরণ করছে? একেবারে এত রেসপন্সিবল আচরণ আমি গত অর্ধ শতাব্দীতে দেখি নাই। মানে এতটা, খালি একটা জায়গায় কাজটা হচ্ছে না, সেটা হলো মানুষের হাতে তার ক্ষমতাটা, ভোটিং পাওয়ারটা আমরা দিতে পারি না। যেমন একসময় আমি সমাজতন্ত্রের কর্মী ছিলাম, কার্ল মার্কস, লেনিন, এই যে বড় দাগের, তো একসময় দেখলাম যে এত আমি বুঝতে পারবো না, বোঝা খুব কঠিন। এখান থেকে সরে এসে গণতান্ত্রিক রাজনীতির যোগ দিলে ভালো। এবং তারপরে আমি সংসদীয় রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে আসছে। তো বেশি বুঝে গেলে বিপদ। আমি খুব সহজ সরল থাকতে চাই, যেটা বুঝি সেটা করতে চাই। যেমন দেশ স্বাধীন হয়েছে ৭১ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, সেই মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এখন এই ৫০ বছরের ভিতরে একটা না দুটো গণঅভ্যুত্থান হয়েছে। ৯০-এর একটা হয়েছে, ২৪-এ একটা হয়েছে। তো এই প্রথম বাংলাদেশের কলেজের ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মন্ত্রী পরিষদে জয়েন করছে, যা আমার আর ছাত্র রাজনীতি করছে তো কল্পনার বাইরে। তো এই জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি তো খুবই উল্লসিত যে আমরটা যেটুকু পার্লামেন্ট সদস্য হতে পারতাম, সেটুকু না হয়ে একবারে মন্ত্রী হয়ে গেছে। তাহলে আমি কেন একটা ভোটিং পাওয়ার একটা সাধারণ মানুষের দিব না? কঠিন কঠিন শব্দ সামনে এনে আমি এটাকে আটকাই দিব। আগে আমি এই কঠিন কঠিন শব্দের আগে ভোটিং পাওয়ারটা দিয়ে দেবো। এই জন্যে দিব যে গণঅভ্যুত্থানে প্রথাগতভাবে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো তারা দায়িত্ব পালন করেনি বলেই অন্যরা মনে করছে। তাহলে যত জনপ্রিয়তা তরুণদের, এটা তো অস্বীকার করা যাবে না। আর তরুণরা ভোটে দাঁড়াইলেই তো ঐতিহাসিক বিজয় লাভ করবে, আর বিজয় লাভ করলেই তো বাংলাদেশের আমূল পরিবর্তন করে ফেলবে। তাহলে আমি ভোটটা দিব না কেন? ভয় পাচ্ছি কেন? সেই আমূল পরিবর্তনটা হোক, আপনারা সেটা চান না? ১০০ হাত দিয়েও যদি হয় ১০০ চাই। এবং চাই বলে তো আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, যেটা এটা ৩ মাস আগে হতো না, তরুণরা আজকের থেকে আরো বেশি তাড়াতাড়ি ক্ষমতা আসতে পারত। কিন্তু তারা ক্ষমতা নিতে চাচ্ছে না, তারা সবকিছু পরিবর্তন করতে চাচ্ছে, তারা তাত্ত্বিক আলোচনা করতে চাচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে। আমি একেবারে ১০০% নিশ্চিত যে ১ বছরের ভিতরে তারা আছে জনপ্রিয়তায় শীর্ষে ছিল, সেই জায়গার থেকে কমতে কমতে এখন যে জায়গায় আসছে এখন, সেটা আমার কাছে মনে হয়েছে যে আগের অবস্থায় নাই। যদি ওই যে মিস্টার শাহাবুদ্দিন, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, একেবারে উনি তো হোসেন মোহাম্মদ এরশাদের অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস নাকি, আমি তো ভুল বলি না। তো সেই লোকের আন্ডারে, মানে সেই সময় গণঅভ্যুত্থানে যারা মানে ৩টে পক্ষ ছিল, সেই পক্ষরা তার আন্ডারে নির্বাচন করতে দ্বিধা করে নাই। এবং ৩ মাসের মধ্যেই যে যেখানে ছিল থাকা অবস্থায় নির্বাচন হয়েছে। এই যে আমরা ১ বছর সময় নিলাম, নানান কথাবার্তা, শুরুতে খেয়াল আছেন কিনা যে কেউ কেউ বলেছে ১০ বছর উনি থাকবেন, কেউ কেউ আবার বলেছে ১০ বছর কেন, যতদিন খুশি উনি থাকবেন ডক্টর ইউনূস। আমি ১-১.৫ মাসের মধ্যে লক্ষ্য করছি যে ওইটাই ১০ থেকে এসে ৫ বছরে দাঁড়াইছে। এখন ডক্টর ইউনূস নিজেই বলছে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, থাকার তো পরের ব্যাপার। এবং স্পষ্ট করে বলেছে পরবর্তী নির্বাচিত সরকারে তার কোনো অংশগ্রহণ থাকবে না। তার মানে পরিস্থিতি ডিটোরেট করছে। এটা কি আপনাদের চাপে করলো?
আমরা বললাম না, আমরা খুব সহজ সরল তো, উনি যা বলছে আমরা তাই শুনছি, শুনে শুনে তো 1 বছর 12 মাস হয়েছে। বাস্তবে কি উনি হলো কর্তাদের অপেক্ষায় আছে। ডক্টর ইউনূস সাহেব উনি নিজে বলছে না যে আমার কর্তারা, আমাকে যারা বসাইছে সেই কর্তারা বললে আমি পদত্যাগ করে যাব। তো এই কর্তা কারা, এইটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে তো বিপদ আপনার সঙ্গে টকশো করা। বিপদ কিনা সেটা আসলে মানে সামনেই দেখা যাবে। মঞ্জু ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো গত 1 বছরে আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোকে আসলে রেসপন্সিবল আচরণ করছে, আমরা তো কয়েকদিন পরই দেখি যে নির্বাচন, সংস্কার, বিচার এই ইস্যু নিয়ে রাজনৈতিক মাঠটা উত্তপ্ত হচ্ছে এবং নতুন নতুন ইস্যু আসছে, মানে পিআর সিস্টেম আসছে, জাতীয় পার্টির ইস্যুটা আসছে। এই ইস্যুগুলোকে আনা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। ধন্যবাদ মাহফুজ আপনাকে। আসলে রাজনৈতিক দলগুলো কে মানে রেসপন্সিবল বা কে দায়িত্বশীল আচরণ করছে, এটা তো আপনি প্রত্যেকেই বলবে যে আমারটা জায়গা থেকে আমি দায়িত্বশীল আচরণ করছি, এটাই তো আমাদের নেচার, এবং সে যেটাকে যোগ্য যথেষ্ট মনে করছে সেটা করছে। যদিও সবাই বলে যে আমি জাতির স্বার্থে কথা বলছি, কিন্তু এটা সত্য যদি আপনি খুব খোলামেলাভাবে বলেন, আসলে সবাই নিজের স্বার্থে কথা বলেন, যে তার স্বার্থে কোথায় ভালো হবে সেভাবে সে দেখে, এবং নিজের স্বার্থটাকে দেখেই সে সেটাকে জাতির স্বার্থে আকারেই সে হাজির করে। এটা হচ্ছে সমালোচনা আমাদের। দেখেন, ডক্টর জাহেদ একটু আগে বলেছে যে একটা গণ অভ্যুত্থান যখন হয়, গণ অভ্যুত্থান বলতে আমরা আসলে কি বুঝি? গণ অভ্যুত্থান আর সামরিক অভ্যুত্থানের মধ্যে পার্থক্য, দুটাই তো অভ্যুত্থান। সামরিক অভ্যুত্থান যখন হয় তখন কনস্টিটিউশনকে পোস্টপোন করে দেওয়া হয় বা উইথেল রাখা হয়, স্থগিত করা হয়, দেন একটা মিলিটারি রুল, একটা অধ্যাদেশ, সামরিক অধ্যাদেশ জারি করে করে রাষ্ট্রটা পরিচালনা করা হয়। আমি সামরিক অভ্যুত্থান আর গণ অভ্যুত্থানের মধ্যে ওই ধরনের পার্থক্য দেখি না, তবে গণ অভ্যুত্থান আরও বেশি ম্যাসিভ আকারে হয়, মানে এখানে জনগণ একাকার হয়ে যায়, যেটা আমাদের এবারে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমরা আগের বেলায় জানতাম 69-এর গণ অভ্যুত্থান, এরপরে দেখেছি আমাদের সময় 90-এর গণ অভ্যুত্থান, কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানটাকে আমার কাছে মনে হয়েছে যে এটা সব কিছুকে ছাপিয়ে গেছে। কারণ 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো ছিল, 1990-এর গণ অভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আর 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো পেছন থেকে ভূমিকা রেখেছে। সামনে ছিল মানে যেটাকে বলা হয় আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসিক্যালি এটা আগেও 69-এও ছিল, কিন্তু এবারে একটা নতুন উদ্যমে, নতুন ছাত্রদের উন্মেষের মধ্য দিয়ে এটা হয়েছে। তো গণ অভ্যুত্থান মানেই হচ্ছে যেখানে সংবিধান ফেল করে, যেখানে নিয়মকানুন ফেল করে, যেখানে কেউ কারোকে মানে না, আইন বিধান মানে না, সেটা যখন চরম আকার ধারণ করে, যখন জনগণের অভ্যুত্থান ঘটে, জনগণ এসে সেখানে করে। এটাই দেখেছি আমরা। গণভবন ঘেরাও করেছে লোকেরা, থানা ঘেরাও করেছে, আপনার সরকারি অফিসগুলো, সরকারি অফিসাররা সবাই পালিয়ে গেছে, মসজিদের ইমাম পালিয়ে গেছে, বিচারপতি পালিয়ে গেছে, স্পিকার পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে। তো এটা একটা অভিনব এবং অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করছে কিনা, একটাই তাদের দায়িত্বশীলতার ত্রুটি, সেটা হচ্ছে যখন তারা গণ অভ্যুত্থান করেছিল তখন কেউ কারোর দিকে আঙুল তোলে নাই যে তুমি কোন পন্থী, তোমার যোগ্যতা আছে কিনা, তুমি আগে কি অবদান রেখেছো, কিছুই করে নাই। ইভেন আগে ছাত্রলীগ করেছে, সে দল ত্যাগ করে যখন পাশে এসে দাঁড়িয়েছে তাকেও সাথে নিয়েছি আমরা, তাই না? আপনি দেখবেন সাংস্কৃতিক কর্মী যারা এক সময় ওই আওয়ামী বলয়ে বিলং করতো, কিন্তু তারাও যখন এসে প্রতিবাদে আমাদের সাথে সামিল হয়েছে, আমরা কিন্তু তাদেরকে সাথে নিয়েছি। ছাত্র নেতাদের মধ্যেও যেমন আপনি দেখেছেন ডাকসু আমাদের নুরুল হক নূর, যে ভিপি আহত এখন সে বেচারা, সেও কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল। সার্জিস আলমের ব্যাপারে বলা হয় সেও ছাত্রলীগের কর্মী ছিল, আরও অনেকের ব্যাপারে বলা হয়। তো ওরা যখন এসে ওই ছাত্রলীগের বয়ান, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সাথে দাঁড়িয়েছে, আমরা কিন্তু প্রশ্ন তুলি নাই। দুর্ভাগ্য হচ্ছে এখন প্রশ্ন তুলছি বিএনপি অবদান ছিল না কার বেশি, কার কি অবদান ছিল না ছিল, এগুলো নিয়ে প্রশ্ন তুলছি। কিন্তু আমি সবসময় বলি, ছাত্ররা যখন এসে বলেছে শাটডাউন, আমরা সবাই বলছি শাটডাউন। ছাত্ররা এসে বলেছে 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখে হবে, আমরা কেউ দ্বিমত করি নাই। আমরা ব্লাইন্ডলি তাদেরকে সাপোর্ট দিয়েছি। এখন এসে আমরা বলছি তোমরা কারা,
বা ছাত্ররা বলছে আপনারা কোথায় ছিলেন, বালুর বস্তা সরাইতে পারেন নাই। এইটাই হচ্ছে দায়িত্বহীনতার পরিচয়, নাম্বার 1। নাম্বার 2, যেটা ডাক্তার জাহেদ বলেছে যে আমরা তো ইতিহাস তো জানি কি হয়েছে, তাহলে ইতিহাস পড়লাম কেন? আমি কেন ইজিপ্ট পড়লাম? আমি কেন সিরিয়ার ঘটনা পড়লাম? শিক্ষায় যদি না নিই তাহলে ইতিহাস আমাকে পড়ে লাভটা কি হলো? আমি তো শিখলাম যে গণ অভ্যুত্থানের পরে কি কি করলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমার অবশ্য ভালো লেগেছে আজকে ডাক্তার জাহেদ প্রফেসর ইউনূসকে কৃতিত্ব দিয়েছেন। এর আগে দেখতাম যে উনি খুব ক্রিটিক্যাল ছিলেন। এই জায়গায় কৃতিত্ব দেই। হ্যাঁ, আমি ভালো লাগলো আমার কাছে, কারণ আমি দেখেছি ডাক্তার জাহেদকে বহুবার বলতে যে এই সরকার বেশি দিন থাকতে চাচ্ছে, তাল বাহানা করছে। আমরা কিন্তু বারবার বলেছি সরকারের কাছ থেকে আমাদের কাছে কখনো কোনো তাল বাহানা মনে হয়নি। তাদের ইফিসিয়েন্সির ঘাটতি আছে, কিন্তু তাদের কাউকে খুব বেশি আপনার খারাপ কোনো একটা পরিকল্পনা আছে, নির্বাচন দিবেন না, ছলচাতুরি করছেন, এটা মনে হয় না। এফিসিয়েন্সির ঘাটতি আছে, তাদের অযোগ্যতা আছে, তাদের প্রায়োরিটি সেটিংয়ে তারা ভুল করেছে, এটা থাকে। গণ অভ্যুত্থানের পরে যেটা করতে হয়, যেটা আমরা মিস করেছি, প্রথম হচ্ছে যে অল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা সভা করতে হয়, নিয়ে একটা কমিটমেন্ট আদায় করতে হয়। ঠিক আছে না, যে ভাই আমি আসছি, এই অবস্থায় আমার উপর দায়িত্ব, তাহলে আমি কতদিন পালন করব, কি কি কাজ করব, আপনারা আমার সাথে কিভাবে সাহায্য করবেন, এই ধরনের একটা কন্ট্রাক্ট হওয়া উচিত ছিল, যেটা আমরা করতে পারি নাই। ইনফ্যাক্ট আমাদের লিডারশিপ ফেল করেছে। এখন লিডারশিপ, রাজনৈতিক লিডারশিপ বলতে আমি লিডারশিপ বলতে প্রধান উপদেষ্টাকে বোঝাচ্ছি, ইজ দি সুপ্রিম লিডার এখন আমাদের। উনি এটা ফেল করেছেন, কারণ উনি তো ওনার এই যে দেখেন আরো একটা বিতর্ক তৈরি হচ্ছে, সাংবিধানিক বিতর্ক। ভাই, গণ অভ্যুত্থান তো সংবিধানকে লঙ্ঘন করে হয়েছে। আমাদের সংবিধানের অনুযায়ী গণভবন ঘেরাও করা তো অবৈধ। আমাদের সংবিধান অনুসারে এই আমাদের উপরে যে 144 ধারা বা কারফিউ জারি করা হয়েছিল, কারফিউ যে ভঙ্গ করেছি আমরা, সবাই ভঙ্গ করেছি আমরা এখানে। কারফিউ ভঙ্গ করে তো আমরা সংবিধান লঙ্ঘন করেছি, অপরাধ করেছি, এবং দণ্ডবিধি বলেন, কার্যবিধি বলেন, প্রত্যেক বিধি লঙ্ঘন করেছি। তো এই জন্য আবার যখন সবাই হঠাৎ করে খুব সাংবিধানিক আলোচনা চলে আসছে, এটা সংবিধানে আছে কিনা, এই ভোট আছে কিনা, নানা ধরনের কথা, এইটা অনেক বিতর্কে এতদিন আমরা করেছি। ফাইনালি আমাদেরকে যেটা মনে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ঐক্যটার জায়গা থেকে সব সময় মনে রাখতে হবে, যুদ্ধ হয়, গণ অভ্যুত্থান হয়, না আবার ফিরতে হয়। আমরা এখানে দেখেন টকশো করছি না, 1টা, 1.5টা, 2টা, এরপর কি হয়, আমাদেরকে একটা না একটা সময় তো ঘরে ফিরতে হয়। ঘরে ফিরে গিয়ে আমরা আবার স্বাভাবিক জায়গায় পৌঁছাই। তাহলে গণ অভ্যুত্থানের পরে, যুদ্ধের পরে দেশকে একটা স্বাভাবিক জায়গায় আসতে হয়, এবং স্বাভাবিকভাবে ক্ষমতা নির্বাচনের মধ্য দিয়েই আবার একটা গঠনতান্ত্রিক ধারা আমাদেরকে ফিরতে হয়। কিন্তু এটার জন্য আমাদের যে স্থিতি দরকার, আমাদের যে স্যাক্রিফাইস দরকার, আমাদের যে দায়িত্বশীলতার দরকার, এইটা আমরা প্রত্যেকেই মিস করছি। এখন অন্যরা মিস করলে কোনো অসুবিধা নাই, কিন্তু বড়রা যখন মিস করে, মেইন স্টেক হোল্ডার যারা মিস করে, এখানে মেইন স্টেক হোল্ডার হিসেবে আমি দুজনকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দল আকারে বিএনপি বড় দল, আর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে আমরা যাদেরকে বলি যে তারাই নেতৃত্বের সামনে ছিল, যদিও এনসিপি নামে দলটা গঠিত হয়েছে অনেক পরে, এনসিপির কোনো অবদান নাই এই অভ্যুত্থানে। এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবদান আছে। দুদু ভাইরা 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আরো অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। মূল কথা সেটা হচ্ছে যে এই বড় পক্ষগুলোর মধ্যে যেই আমরা যে কথা কাটাকাটি বা যে দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি, এই দূরত্বটা টেবিলে বসে দূর করতে হবে। আমরা দেখছি কিন্তু যদি না করতে পারি সেটা আসলে ফলাফল আজকে দেখছি আপনার এনসিপির লোকেরা কিন্তু বিএনপির জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে। আজকে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা বৈঠক হয়েছে, আপনি শুনেছেন, এবং আইসপিআর থেকে বলা হয়েছে যে চীন সফরের পরে এটা একটা রেগুলার বৈঠক। সেখানে সেনা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের গুজবে যেন কান দেয়া না হয়, এবং এই প্রসঙ্গেই সেনা প্রধানের সাথে গতকালকে প্রধান উপদেষ্টার প্রধান বিচারপতির একটা বৈঠকের গুজব ছিল। সে প্রসঙ্গে আইন উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছেন যে এই ব্যাপারে উনি কিছু জানেন না, এবং দেশে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে তিনিও কিছু জানেন না, এবং তিনি বলেছেন যে গুজবে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এই বৈঠকটা কি আসলে বিশেষ কোনো তাৎপর্য বহন করে? সব বৈঠকই তাৎপর্য বহন করে। এটা কখনো কখনো স্বাভাবিক গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে ঊর্ধ্বতন ব্যক্তিকে নিম্নপদস্থ ব্যক্তিকে অভিহিত করে, এটা তো গুরুত্বপূর্ণ।
যে তাদের ভিতরে মত বিনিময় হচ্ছে, যোগাযোগ হচ্ছে। সেই হিসাবে সেনাপ্রধান যখন দেখা করেছেন, তো এটা করতেই পারেন। কারণ আগের গণঅভ্যুত্থান পূর্ব পরিস্থিতি আর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এক না। এখন ছাত্ররাও মন্ত্রী হচ্ছে, এটা তো আগে কখনো 54 বছরে হয় নাই। 54 বছরে কেন, গত 1 শতাব্দীতে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। তো এখন তো হচ্ছে, এবং এটা গত 1 বছর ধরে চলছে। এবং কার ক্যাবিনেটে? বাংলাদেশের সব থেকে মানে জানা বুঝার লোক, সারা বিশ্বকে তিনি সামাজিক ব্যবসার ক্ষেত্রে নাড়া দিয়ে ফেলেছেন। আমরা ধারণা করি, সবাই মুখে মুখে প্রচারও করি, দেশে এবং বিদেশে তার যে পরিচিতি, তিনি হয়তো আমাদের এই লুকায়িত টাকা যেটা পাচার হয়ে গেছে ওইটা বোধহয় ফেরত আনতে পারবেন। এই বিশ্বাস আস্থা নিয়ে তার প্রতি এক ধরনের সমর্থন ছিল। হয়তো এখন ফেরত আনতে পারিনি, ভবিষ্যতে আরো তো সময় বোধহয় 6 মাস আছে কি। আপনাদের জন্য রেখে দিচ্ছে আর কি, আপনারা না না না, আমি মনে করি 8 মাসের ভিতরে মিরাকেল উনি একটা চেষ্টা আবার উদ্যোগ করলে চলেও আসতে পারে। তো অনেক কিছু আছে পূর্বের সঙ্গে বর্তমানে। যেমন আমাদের মঞ্জু ভাই একটা ব্যাখ্যা দিলেন যে এটা সংবিধান বহির্ভূত, মানে গণঅভ্যুত্থান আমরা করছি, আমি জানি না তার কষ্ট কোন জায়গাটায়। তো যে কোনো গণঅভ্যুত্থান সংবিধান সম্মত, এটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। তো ওনার দৃষ্টিভঙ্গি আমি যেটা যতটুকু জানি গণতান্ত্রিক। তো উনি যখন এই ব্যাখ্যাটা দিলেন, তার একটা নিজস্ব ব্যাখ্যা আছে। আমরা ওই সরকারকে ফ্যাসিস্ট মনে করেছি, ওই সরকারকে স্বৈরতান্ত্রিক মনে করেছি। তার অধীনে যে সংবিধান, যেমন তার নির্বাচন, এটা তো তামাশার, সংবিধানে এটা পারমিট করে না, তারপরেও এটা সে করেছে। তো এখন যদি আমি সংবিধান অনুযায়ী উনি করেছেন, মানে মঞ্জু ভাইয়ের সাপোর্টার হই, তাহলে এটা ঠিক আছে, বৈধ। আমার কাছে মনে হয়েছে সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট। অন্য কেউ যখন ওই আইনের মধ্যে কোনো পড়ে না, তখনই সুপ্রিম কোর্টে যায়, যেটা আমাদের এই সরকারের স্থায়িত্ব বলেন, অনুমোদন বলেন বা স্বাভাবিকতা বলেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে। তা আমার কাছে মনে হয়েছে এখন, আমি শুরুতেই বলেছি, আমরা পথভ্রষ্ট হতে চলেছি। মানুষের জন্য আমরা রক্ত দিয়েছি, ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা যারা রক্ত দিয়েছে, 16 বছরের যে আন্দোলন, শত শত না, হাজার হাজার, আমার দলেরই 5,000 আছে, 60 লক্ষ মামলা, আসামি, 2.5 লক্ষ মামলা, এসব গণতান্ত্রিক আন্দোলনের জন্য। তো এই গণতন্ত্র ফিরিয়ে আনার প্রেক্ষিতে গণতান্ত্রিক সংস্কৃতি যদি আমরা মানে রপ্ত করতে না পারি, এবং সেই মিনিমামটা কি, যে একটু আগে বললাম সরল উক্তিতে, যে মিনিমাম জনগণের পাওয়ারটা, অধিকারটা আমি দিতে পারলাম কিনা। হাসিনা, তার বিরচিত পরিবার, তার পিতা, মুক্তিযুদ্ধ, এই সম্বন্ধে যে কথাগুলো আছে সবগুলো হচ্ছে অপব্যাখ্যা। তিনি গণতন্ত্রের চর্চা করেনি, তিনি করছেন স্বৈরতন্ত্রের চর্চা। এই দেশে সবাই জানে, যখনই গণতন্ত্রের সঙ্গে কেউ যুদ্ধ ঘোষণা করে, আলটিমেট গণতন্ত্র জয়লাভ করে। দেরিতে হলো। এখন যে অধিকারটা আমরা ফিরিয়ে দেব বলে, আমি ন্যূনতম অধিকারের কথা বলছি, এখানে অর্থনীতি আছে, সামাজিকতা আছে, শিল্প আছে, কৃষি আছে, ওই আলোচনা যাচ্ছে না। সাধারণত আমি মানুষের মতামত যেটা গত 16 বছর হয়নি, সেটা এখন নানান প্রক্রিয়ায় আপনি বিতর্কিত করছে। আমার কাছে মনে হয়েছে, আমার দলও মনে করেছে, সবারই রাজনৈতিক কর্মসূচিতে আলাদা আলাদা থাকবো বলে তো ও এনসিপি, আমাদের মঞ্জু ভাই আমার পার্টি, আমার বাংলাদেশ পার্টি করেন, আমি বিএনপি করি, এক একজন এক একটা করতে পারে, নাও করতে পারে। তো সেটি কার গ্রহণযোগ্যতা আছে, অর্থাৎ গ্রহণযোগ্যতা এই অর্থে বলছে পিপুল সাপোর্টটা কার সঙ্গে আছে, সেটা আমি যাচাই না করলে এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থা আমরা মানে বেরিয়ে আসার যে কথা বলছে, এটা শুধুমাত্র কথার কথা থাকবে।
আমি একটু ডাক্তার জাহিদ আপনার কাছে জানতে চাই একই বিষয় যদি একটু বলেন যে সেনাপ্রধানের সাথে চিফ অ্যাডভাইজারের যে বৈঠকটা এটা কি বিশেষ তাৎপর্য বহন করে? বিশেষ করে গত শুক্রবার সেনাবাহিনীর হাতে নুরুল হক নূর আহত হলেন এবং তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষ দেখলাম, সব মিলে একটা আসলে কিছু গুজব তৈরি হয়েছিল। এই বৈঠকের পর কি আসলে এই গুজবগুলো বন্ধ হবে কিনা? আমি আসবো সেই জায়গায়। মঞ্জু ভাইয়ের একটা ব্যাপার নিয়ে একটু কথা বলা দরকার, সেটা হলো যে সংবিধানের বাইরে আছি কি না আছি, কোন অভ্যুত্থান সংবিধান ডিসঅবে করে হয়েছে। এখন সংবিধান যদি আমরা ডিসঅবে করি কখনো, তখনই তাহলে সংবিধান বাতিল হয়ে গেল। ধরুন অনেক সময় যে কোনো বৈধ সরকার 144 ধারা জারি করে না, ধরলাম একটা বৈধভাবে নির্বাচিত সরকার 144 ধারা জারি করলো এবং কোনো একটা প্রটেস্টাররা মিলে 144 ধারা ভেঙে ফেললো, সে আইন ভাঙলো। সেই আইন যখন ভাঙলো তখন কি আমরা বলবো যে সব আইন বাতিল হয়ে গেল, সংবিধান বাতিল হয়ে গেল? সো অনেক সময় জনগণ রাষ্ট্রের আইন ইন্টেনশনালি তার প্রটেস্টের জন্য ভঙ্গ করে, কোনো সন্দেহ নেই। আর দুধ ভাই যেটা বললেন সেটাও খুবই জরুরি কথা। শেখ হাসিনা নিজেই সংবিধান বহির্ভূত ছিলেন, উনি সংবিধানের অধীনে কোনো কিছুই করেন নাই। ওনার নির্বাচন, ক্ষমতায় থাকা, তিনি যা যা করেছেন, গুম, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, প্রত্যেকটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো লেখা আছে সেগুলোরই বহির্ভূত ছিলেন। সুতরাং আমরা যে সংবিধান ইভেন শেখ হাসিনার সময় ছিল, অবশ্য শেখ হাসিনার সংবিধানের একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখা খুব জরুরি, ইন্টারেস্টিং, হঠাৎ প্রসঙ্গ আসলে মনে পড়লো। আমি খেয়াল করেছি কেউ কেউ এখন এই যে এই সংবিধান, হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দেবো বলেছেন বেগম খালেদা জিয়া। আমার একটা কথা ছিল, খালেদা জিয়া এই কথা যখন বলেছেন, যখন 15th অ্যামেন্ডমেন্ট হয়েছে, 15th অ্যামেন্ডমেন্টের পর এই সংবিধানের চরিত্র পুরো নষ্ট করা হয়েছে, তত্ত্বাবধায়ক সহ বাতিল করা সহ আরো অনেক অনেক জায়গায়। ওটা কিন্তু এখন কনস্টিটিউশনের ওই জিনিসটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। সুতরাং এই সংবিধান আর আসলে এই হাসিনার সংবিধান না। তো যাই হোক, হাসিনা নিজেও 15 সংশোধনের পর যে সংবিধান করেছেন, সেই সংবিধানও তো কাউকে গুম করা পারমিট করে না, কেউকে রাতের ভোট করানো পারমিট করে না। উনি ওনার নিজের সংবিধান, এটা 15 সংশোধনের পর এটা হাসিনা সংবিধান ছিল, তো উনি নিজেই তো মানে নাই। সো এই ঘটনা তো থাকেই। এবার আমি আপনার ইস্যুতে আসি। এটা ফ্যাক্ট যে ভেতরে কোনো একটা ঝামেলা হয়েছে। আমরা আজকের এই বৈঠকের পর যে অফিসিয়াল স্টেটমেন্ট চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজে আমি নিজে যাচাই করলাম, মিডিয়াতেও এসছে যে তিনি চিফ অ্যাডভাইজারকে গুজবে কান না দেওয়ার কথা বলছেন। তার মানে আসলে গুজব তো আসলে যথেষ্ট পরিমাণ আছে। ওই যে তিনি যখন প্রেসিডেন্টের সাথে বসতে যাচ্ছেন সেখানে একরকম গুজব। গতকাল মানে আমাদের প্রধান বিচারপতির সাথে তিনি দেখা করেছেন কিনা আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু যদি দেখা করে থাকেন এই জিনিসগুলো ক্ল্যারিফাই করা দরকার। ইভেন সেনা মানে তাদের যে মাধ্যম আছে, তাদের যে জনসংযোগ পরিদপ্তর ISPR আছে, তাদের না হলেও সেটা বলা দরকার, কারণ এই খবরগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে, কোনো ফেসবুকের গুজব না। তো যদি সেটা হয়ে থাকে, এই জিনিসটা এক ধরনের গোপন রেখে কি তারা বসতে গেছেন, এরকম নানান জল্পনা কল্পনা আছে। ভিপি নুরুল হক নূরের প্রশ্ন আসবে, কারণ নূরকে যেভাবে যে পরিস্থিতিতে পেটানো হয়েছে, যেখানে সেনা সদস্য ছিলেন, কোনোভাবেই আপনি এটাকে জাস্টিফাই করতে পারেন না। মানে আমি তার আগে একটু বলে রাখি, নূররা জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে যা করেছেন আমি এটা সমর্থন করি না, এটা অবশ্যই তারা সঠিক করেন নাই, কিন্তু কোন রকম কোনো ঝুঁকি তৈরি করছেন না সেই জায়গায় এটা করেছেন। ওনারা যদি অন্য কোথাও কোনো আইন টাইন ভেঙে থাকে, আপনি তাকে তো রিচে পেয়েছেন, আপনি তাকে গ্রেফতার করতে পারেন সর্বোচ্চ, আপনার সর্বোচ্চ ক্ষমতা আছে ওটা। সো ওখানেও সেনাবাহিনী কেন এই ধরনের আচরণ করলো, এসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং নানান জল্পনা কল্পনা আসলে চলছে। আর ওই যে বলছিলাম যে বাংলাদেশে একটা কেওটিক সিচুয়েশন তৈরি করার চেষ্টা তো আসলে অনেকের আছে, এটা তো ফর শিওর। কারণ যত কেওস হবে, দেশের মধ্যে কিছু মানুষ তো আছে বাইরে থেকে ফিউল করা হবে। যেমন ধরেন ভারত প্রায় দেখবেন বলবে বাংলাদেশে একটা নির্বাচন চাই আমরা। এখন ভারত বাংলাদেশের নির্বাচন হয়তো তুলনামূলকভাবে ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছে, তুলনামূলকভাবে সেটা প্রেফার করতে পারে। কিন্তু ভারত সবচেয়ে বেশি খুশি হবে কখন, যদি বাংলাদেশ একটা কেওসের মধ্যে ঢোকে, একটা এনার্কি তৈরি হয়। সো ভারত বসে আছে, আওয়ামী লীগ বসে আছে, সবাই মিলে বসে আছে। তো চারদিকে নানান দিক থেকে নানান রকম গুজব তৈরি হচ্ছে। শুধু তাই না, আমি একটু যোগ করতে চাই, গতকাল ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ মিছিল করেছে এবং বোমানা, পটকানা, ককটেল, হোয়াট এভার ইট ইজ, ফাটানো হয়েছে। এটা একটা নতুন সংযোজন। সো অনেক কিছু একসাথে ঘটছে, অনেকগুলো ইউনিভার্সিটিতে ক্রাইসিস হচ্ছে। চিটাগং ইউনিভার্সিটিতে খুবই ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে যে পরিমাণ মারাত্মক পরিস্থিতি তৈরি হলো, কৃষি বিশ্ববিদ্যালয়ে নাকি একটা ইন্টারনাল বিষয়ে তাদের ডিগ্রির টাইপ নিয়ে একটা আন্দোলনে ওখানে এসে বহিরাগত এসে হামলা করলো। সো একটা অস্থিরতা তো ওয়াইড স্প্রেড। সুতরাং এই ধরনের ঘোলাটে পরিস্থিতিতেই গুজব তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং এটা রিয়েলি হয়েছে। আমি আজকে একজন অত্যন্ত দায়িত্বশীল মানুষ, আমাদের সেনাপ্রধান,
অফিসিয়ালি এটা বলেছেন এবং খুব জরুরি কথা চিফ অ্যাডভাইজার তার স্টেটমেন্টের মধ্যে এটাকে ইনক্লুড করেছেন। তাতে আমার মনে হয় যে আসলে কোনো না কোনো সমস্যা তো ছিলই। এই সমস্যা দূর করার জন্য আদি সবাইকে আসলে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ঐক্যের কথা বলে। আমি যদি আজকে বলি যে আপনাদের মুখ্য সংগঠক সার্জিস আলম বিএনপির অফিসে গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, আপনিও সেই অনুষ্ঠানে ছিলেন। সার্জিস আলম সেখানে বলেছেন যে বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করতে চায় এনসিপি এবং সব দলের ভিতরে ঐক্য। এটা কি আপনারা বিএনপি অফিসে গেলেন দেখে এই সৌহার্দ্যের কথা বললেন? কারণ রাজনীতির মাঠে আপনাদের বক্তব্য তো আসলে অধিকাংশ সময় আমি দেখি বিএনপি বিরোধী এবং ব্যক্তিগত আক্রমণ করে আপনাদের নেতারা বক্তব্য দেন। ধন্যবাদ। প্রথমত বিষয় হচ্ছে যে এটা বিএনপির অফিসে যাওয়াটা বিষয়টা ওইটাই না। এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ধরুন আমাদের গত 15 বছর ধরে ফ্যাসিবাদ এখানকার প্রত্যেকটা সংস্কৃতিকে একেবারে ধ্বংস করে দিছে। ফলশ্রুতিতে এখানে যে একটা দল আরেকটা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনার হচ্ছে যাবে, সেখানে যে একটা মতবিনিময় হবে, সামাজিক অনুষ্ঠানগুলো করবে, এই সংস্কৃতিটা পুরো নাই হয়ে গেছে। তো ফলশ্রুতিতে ওই জায়গা থেকেই মূলত হচ্ছে আজকে আমাদের তাদেরকে শুভেচ্ছা জানানোর জায়গায় আমাদের গিয়েছে। আর একই পাশাপাশি তো এইটাও তো ঠিক যে আসলে দুদুভাই বেশ কিছু বিষয় বলছেন যে বিএনপির গত 15 বছরে প্রায় 4700 লোককে বিচার বহির্ভূত হত্যার এই লড়াইতে তারা শিকার হয়েছেন। তাদের প্রায় 60 লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিশেষ করে তাদের বেশ যারা গুমের শিকার হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ডের। তো এইখানে যে বিএনপির যেই কারণে এটার শিকার হয়েছে এটাকে শুধুমাত্র মানে একটা নির্বাচনের লেন্স দিয়ে দেখলে হবে না। এখানকার বাংলাদেশের রাজনীতিতে যখনই জনগণ সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাইছে তখনই হচ্ছে এখানকার মানে এটা আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক একটা শক্তি সবসময় ক্ষমতায় আসার পসিবিলিটি তৈরি হয়েছে। যখনই দেখেছে 1991 এবং 2001 সালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখানকার স্বাভাবিক নির্বাচন হলে সেই নির্বাচনে আলটিমেটলি আওয়ামী লীগের কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না, তখনই 8 সাল আপনার 111 এখানে ঘটছে। এখন এই যে ক্ষমতা পরিবর্তনের যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়ে গেছে। এখন আপনি জাস্ট একটা ফ্যাক্টরকে সরাইছেন, কিন্তু বাকি যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোকে অ্যাজ ইট ইজ রাইখা আপনি আবার একটা হচ্ছে ওদের সিস্টেমে ঢুকে আপনি হচ্ছে ইলেকশন করতে যাচ্ছেন এবং যারা ওই সিস্টেমটাকে ভাঙতে চাচ্ছে আপনি তাদেরকে ব্লেম করতেছেন যে তারা কেওয়াস তৈরি করতেছে। অথচ এই সিস্টেমটা পুরো সিস্টেমটা তো তারা হচ্ছে তৈরি করে রাখছে যেই সিস্টেমে এখানকার যে ক্ষমতা কাঠামো সেটা যেন প্রতিবেশী রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে। এখানকার আপনার সংস্থাগুলোর যে স্ট্রাকচারে আছে, এখানকার হচ্ছে বিজনেস বলেন, মিডিয়া বলেন, আমলাতন্ত্র বলেন, আইন শৃঙ্খলা আছে, এখানে সবগুলো মিলে একটা সিস্টেম। এবং আপনি দেখেন আশ্চর্য, জায়েদ ভাই এটা বলছেন যে আপনার নুরুল হক নূর তাকে অন ক্যামেরা সেনাবাহিনীর 1-2 জন সদস্য, 3-4 জন এবং হচ্ছে পুলিশের বেশ কিছু সদস্য অন ক্যামেরা তার নিজ কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন করতেছিল, ওই মুহূর্তে গিয়ে সরাসরি একেবারে বর্বরতমভাবে হামলা করছে। এখন এই ঘটনাটা তো আপনার মানে কোনো ধরনের ইয়া নাই, মানে এইটা কেন ঘটলো? একই সাথে আবার আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে চট্টগ্রাম, তারপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুকে কেন্দ্র করে একটা রিট হইলো, ডাকসু স্থগিতের একটা ইয়ে দিল এবং হচ্ছে আপনার যে নিউজটা আসলো যে সেনাপ্রধান হয়তো প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করছেন কি করছেন এই একটা আলাপ আসছে। তো এই যে ধরনের অনেকগুলো বিষয়, তাহলে এই যে তাকে মারলো, এই মারলো কোন সিস্টেমটা? সরকার বলছে যে তারা কঠোরতম বিচার নেবে, বিচার বিভাগীয় তদন্ত করবে, তার মানে সরকার চায় না। তাহলে পুলিশ তো কারো অর্ডারে কাজ করছে, হয় সে অর্ডারে কাজ করছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা, না হয় সে নিজে প্রণোদিত হয়ে হচ্ছে মারছে। এই যে ধরেন স্টেটের কমান্ডিং সিস্টেমের ভিতরে আরো প্যারা অনেকগুলা কমান্ডিং যে ভিতরে কাজ করতেছেন, আপনি এই পুরো প্যারা কমান্ডিংগুলাকে ঠিক রেখেই আপনি না ভেঙে দিয়ে আপনি বলতে চাচ্ছেন যারা এটা ভাঙতে চায় তাদেরকে আপনি ওগুলা কেওটিক বলতেছেন। এখন ইন্ডিয়া তো বলছে এগুলো ভাঙতে চায় না, বিএনপি তো এটা বলেনি। না না, এখানে ভাই স্পষ্ট আমি আপনাকে বলি, আপনি দেখেন গুম কমিশন স্পষ্টকারে এখানকার রাষ্ট্রীয় সংস্থার বিষয়ে তারা প্রতিবেদন দিচ্ছে। গুম কমিশন কারা করছে? সরকার করছে।
সরকারি একটা কমিশন রাষ্ট্রীয় সংস্থার বেশ কয়েকজনের বিষয় বা অফিসার সদস্যের বিষয়ে স্পষ্ট অভিযোগ দিছে। সেই অভিযোগ সরকার আমলে নিয়ে কিছু করে নাই। গত পরশু আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস গিয়েছে, বিএনপির একটা প্রোগ্রামে সালাউদ্দিন ভাই অঙ্গীকার করছেন যে আর জীবনে যেন গুম না হয় সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু এই যে কর্মকর্তারা দায়ী ছিলেন তাদেরকে যে এই সরকারের সময় যে তাদেরকে বিচারের মুখোমুখি করা, তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনা, এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয় না। গতকালকে নুরুল হক নূরকে যেভাবে মারছে, যেসব সেনা সদস্যরা ওখানে সরাসরি আঘাত করছে, পুলিশের আঘাত করছে, পুরো বিএনপি জামাতের তাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে কোথাও হচ্ছে সেনাবাহিনীর নাম পর্যন্ত তারা উল্লেখ করেনি। তো ফলশ্রুতিতে এখানকার আপনি কাঠামোর বাহুর সাথে আপনি হচ্ছে কোনো ধরনের হচ্ছে কনফ্লিক্ট ঠিক না, মানে আপনি তাকে হচ্ছে জবাবদিহিতা আনতে চান না। কেন আনতে চান না? কারণ ওই বাহুগুলাই তো এখানকার ক্ষমতা কাঠামো তৈরি করতেছে। ফলশ্রুতিতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা আছে কিংবা ক্ষমতায় যেতে চান, তারা মনে করতেছেন এই বাহুগুলা রাখলে তারা আর একটা বাহু হয়ে একটা নেক্সাস তৈরি হবে। কিন্তু আমাদের আলাপটা হচ্ছে এখানকার যদি আমূল পরিবর্তনটা, আপনি যদি এই পরিবর্তনটা যদি না করেন, তাহলে আপনার তো হাসিনা হয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না। এখানকার সাংবিধানিক কাঠামো আপনাকে হাসিনা বানাবে, এখানকার আমলাতন্ত্র আপনাকে হাসিনা বানাবে, এখানকার আপনার হচ্ছে সংস্থাগুলো চাবে যে আপনি একটা হাসিনা হয়ে উঠেন। তাহলে আপনি সেইগুলাকে বিদ্যমান রেখে শুধু ব্যক্তি পরিবর্তন করতে চাচ্ছেন। আরেকটা যে রেফারেন্স দেই, জায়েদ ভাই এটা খুব ভালো রেখেছেন, বলছেন যে 15তম সংশোধনীর মাধ্যমে এটা আর আসলে কোনো সংবিধান হয় না, এটা হাসিনার একটা বিধান হয়েছে। দুদু ভাইও বলছেন যে সংবিধান হচ্ছে তাদের ওই সময় জিয়াউর রহমান যে সংশোধনী করে সেটার মূলনীতি পরিবর্তন করছেন, তারা সেই সংবিধানে ফিরে যেতে চান বা মানে ওইটাকে তারা ওন করেন। আমাদের বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে একটা খুব স্পষ্ট আমরা এই সংস্কার বলেছিলাম, এই যে সংবিধানের যে মৌলিক যে কাঠামো, এই কাঠামোটা আপনি পরিবর্তনটা শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের উপর ছেড়ে দিচ্ছেন। নির্বাচিত প্রতিনিধিরা সংসদে নির্বাচন হন বিদ্যমান সংবিধানের আলোকে আইন প্রণয়নের জন্য, কিন্তু এটাকে কখনোই যখন 2/3 চায় তিনি ওই আইনেরটা মানে যেটা রেফারেন্সে তিনি আইন বানাবেন সেটাকে পুরো পরিবর্তন করে যখন যেই দল ক্ষমতা যায় তার দলীয় আদর্শকে রাষ্ট্রীয় আদর্শ, সাংবিধানিক আদর্শ হিসেবে জাতির সামনে চাপায়া দেয় এবং হচ্ছে সেটা অনুযায়ী আলোকে সে হচ্ছে ধরেন অ্যাক্ট করে। আমরা এখানে বলছি যে সংবিধানের মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক পরিবর্তনগুলো আনতে হলে সংসদে 2/3 মতামত পাওয়ার পরবর্তীতেও এইটাকে গণভোটে পাঠাতে হবে। আপনি গণভোটে পাঠান, গণভোটে যদি আপনার এটা হচ্ছে পাশ হয়ে আসে দেন এই সংশোধনটা নেন। এখন হচ্ছে আপনি যদি পুরনো কাঠামো রাখেন তাহলে আপনি আবারও সেই 2/3 মাধ্যমে আপনি বারবার সংবিধানের মূলনীতি পরিবর্তন করবেন, যখন যে ক্ষমতা যাবে তখন তারা হচ্ছে এই পরিবর্তনটা করবে। তাহলে আপনি মূল জায়গায় আপনি পরিবর্তনটা করতে চাচ্ছেন না, কিন্তু আপনি বলতেছেন যে হচ্ছে ভোটের মাধ্যমে। ভোটের বিষয়ে একটা আমার খুব স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে তারা বলছেন যে জনগণ মতামত দিবে। জনগণ মতামত দেওয়ার 4টা প্রক্রিয়া আছে, সেই 4টা প্রক্রিয়া তারা 3টা প্রক্রিয়াকে নাকচ করে দিয়ে শুধুমাত্র যেই প্রক্রিয়া দিলে পুরো স্টেটের পাওয়ার তিনি কনজিউম করে দেন পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করতে পারে, শুধুমাত্র সেই প্রক্রিয়া তিনি যাইতে চান। সেটা কি? যে শুধুমাত্র তারা সংসদ নির্বাচন চাচ্ছেন। তারা বলতেছেন সংসদ নির্বাচন মানে শুধু জনগণের মতামত। অথচ এই সরকার অনেকবার বলেছে এবং আপনারা দেখছেন যে আমাদের এখানকার পুরো স্থানীয় যে সরকার নির্বাচনগুলো আছে, এখানকার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, নানা মেম্বার, কমিশনার, পুরো সিস্টেমটা ভাঙা। এখানে নাগরিকরা সেবা পাচ্ছে না। সরকার বলছে রাজনৈতিক দলগুলো যদি রাজি হয় তাহলে স্থানীয় নির্বাচনে তো তাহলে আপনার জনগণের মতামত, সেটাকে আপনি রাজি হচ্ছে না। আপনি বলছেন জনগণ মতামত দিবে, আপনি সেটা অনেকগুলো দল গণভোটের কথা বলছে, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের কথা বলছে, আপনি গণভোটও রাজি হচ্ছেন। তাহলে গণভোট সেটাও তো জনগণের মতামত ব্যক্ত করায়। এবং আমাদের যে দাবি যে আপনি গণপরিষদ নির্বাচন দেন, সেখানেও জনগণ আপনাকে মতামত দিবে এবং আপনি শুধু মানে অ্যাজ এ এমপি হবেন না, আপনি পুরো নতুন সংবিধান লেখার পুরো একটা ম্যান্ডেট পাবেন, আপনি সেটাও রাজি হচ্ছেন না। তাহলে আপনার মূল সমস্যাটা কোন জায়গায়? জনগণের মতামত না, জনগণের মতামতের মাধ্যমে আপনি পুরো পাওয়ার কনজিউম করে দেন পাওয়ারটা আপনি ডিস্ট্রিবিউট করছেন। আমূল যে পরিবর্তনটা, আপনি কেসি গেট খোলা রেখে বারবার হচ্ছে বাসার দরজা চেঞ্জ করবেন, চোর আসবে, তো এইটার হচ্ছে এই পরিবর্তনটাই তো আমরা আসলে চাচ্ছেন। আমি ঠিক মানে মঞ্জু আপনার কাছে আসবো। আমি দুদু ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করছেন, আদিব যে এটা করতো, যে বেসিক পরিবর্তনটা আসলে আপনারা চাচ্ছেন না, এই অভিযোগ।
বেসিক পরিবর্তন না, ওরা রেভলিউশনারি পার্টি এনসিপি, ওরা সেনাবাহিনীরও ঘাট ধরতে চায়। আমরা নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল, এই দেশে কমিউনিস্ট পার্টিগুলো সশস্ত্র বিপ্লবে ক্ষমতা দখল করতে চাইছে। আমি জানি না আদিপরা ওই লাইনে যাচ্ছে কিনা, তবে তারা যে কাঠামো টাঠামো ভেঙে চুরে একটা ওর মধ্যে থেকে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে লাল সূর্য উঠাতে চায়, এই রাজনীতির বাইরে তো বিএনপি, এই রাজনীতির বাইরে। আমরা সেনাবাহিনীকে কাঠামোগতভাবে একেবারে ঘাট ধরে এনে জবাব দিই, তার মুখে দাঁড় করা। ওরা একটা আইনে চলে, সেনাবাহিনীর একটা আইনে চলে, তো ওই আইনটা আমরা ভাঙতে চাই না। সংশোধন করলে তারাই করবে, পার্লামেন্ট করবে, সরকার করবে। সেই জন্য বেসিক ডিফারেন্সটা আছে। এই তরুণরা তো একটা তরুণ একটা ব্যাপার আছে না, আমাদের আব্দুল হক, মতিন আলাউদ্দিন সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে তারা, তা আমার অঞ্চলও আবার মানে বাম ঘেঁষা অঞ্চল ছিল, আমি নিজেও বামপন্থীদের সঙ্গে ছিলাম, আপনার বললাম সমাজতন্ত্রের লোক, কিন্তু আমরা বুঝছি যে এই জিনিসগুলো এখনো সব চোর ডাকাত হয়ে গেছে। পরবর্তী সময় রেইতো পার্টি বলে আমাদের ওখানে, তাদের কাজ আছে লোকের খাসি ধরে এনে পরে জবাই করে সমাজতন্ত্র করত সারা রাত ধরে, সরবরাহ পার্টি ওই জায়গায় ওই দিকে ঘুরলাম। তো রেভলিউশন খারাপ কিছু না, বিপ্লবের মধ্যে দিয়ে সশস্ত্র সংঘের মধ্যে দিয়ে বাংলাদেশ আছে, কিন্তু ওই জিনিসটার সঙ্গে বিএনপির একেবারে পার্থক্য হচ্ছে এই জায়গায় এসে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতি করা। সে তার কর্মসূচি অবশ্যই পালন করতে পারে। সেনাবাহিনী, আমলাতন্ত্র বা অন্য যে কাঠামোর কথা সে বলছে সেটা আমূল পরিবর্তন করে। কীভাবে? সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, নির্বাচনের মধ্য দিয়ে একটা ওয়ে থাকতে হবে। কিন্তু আমরা তো নির্বাচনের মাধ্যমে চাই, কিন্তু আপনারা ওই নির্বাচনটা চাচ্ছেন আমি না। বিতর্ক করতে চাই না, আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনছি এই জন্য যে তুমি এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে শিক্ষক। আমাদের বয়স 70 হলো, আমরা ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি করছি, তখন ভাবি নাই যে গণঅভ্যুত্থান করলে মন্ত্রী হওয়া যায়। এটা আমাদের মাথার মধ্যে আসেনি, তোমাদের মাথার মধ্যে আসতে ভাই। এই জন্য তোমাদের শিক্ষার একটা ব্যাপার আছে, এবং শিক্ষা শুধু ব্যাপার না, এখন মনে হয়েছে যে এনসিপি এবং সরকার এটা তো একেবারে একাকার, সবাই মনে করে। তো সব ভালো কাজগুলো এনসিপি সরকার দিয়ে করাতে পারে, তো কাঠামো ভাঙছে না কেন? কারণ ও তো কর্তা হিসাবে এনসিপিকে বলে দিচ্ছে যে সে বললে আমি পদত্যাগ করে ফেলবো। তো সেই জন্য আমি কারো সমালোচনা করছি, আমি তো খুব সামান্যতে সন্তুষ্ট হতে চাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু আমার পার্টি বিপ্লবী পার্টি না, এবং এটা আমরা সচেতনভাবে আমরা জানি, সেই জন্য পরিবর্তনটা সশস্ত্র পথ আপানো নিতে চাই না। আমরা চাই একটি ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যে দাঁড়াবে সে যেন সরকার পরিচালনায় তার কর্মসূচি করে। আমাদের তো 19 দফা আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ আছে, তা আমরা কি জিনিস ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি। এখন যদি অন্যরা মনে করে যে আমরা কেন বিসমিল্লাহ লিখলাম, আরে ভাই আমার রাজনীতি তো বিসমিল্লাহ দিয়ে শুরু। সেই জন্য আমার কাছে বিতর্কের জায়গা না, আমি আমার কথাগুলো বলছি। হ্যাঁ, তো এটা যদি ঠেকিয়ে রাখা যায়, আমি মনে করি হাসিনার সঙ্গে ঠেকিয়ে রাখা যে পার্টি এখন নির্বাচন হতে দেব, হাসিনার সঙ্গে ঠেকিয়ে রাখার পার্টির সঙ্গে কোনো আমার বিবেচনায় কোনো ভিন্নতা নাই। ও ঠেকে রাখছে ওর মতো করে, আর এখন ঠেকিয়ে রাখা হয়েছে, কোনোভাবে আমি করব না। সেখানে নতুন নতুন চমৎপ্রদক শব্দ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা, যে এইগুলো এইগুলো এগুলো হওয়ার দরকার। আমার কাছে মনে হয়েছে তারা যদি এতই জনপ্রিয় হয়, প্রথাগতভাবে এই ভোটের মধ্য দিয়ে তারা সরকার গঠন করলে অন্য সব কাজগুলোই তারা করতে পারে। সেই জন্য আমার কাছে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ভোটের জন্য আমরা হঠাৎ করে বলছি না, 16 বছর ধরে বলছি, আজকে এসে হঠাৎ করে বলছি না। এবং আমাদের সঙ্গে যারা আন্দোলন করছে তারা অধিকাংশই ভোটের রাজনীতির এই স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক একটা নির্বাচন চাইছে। এটাই আমার কাছে খুব পরিষ্কার বক্তব্য। 2 নম্বর হচ্ছে, যদি আমরা এমন কোনো পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাওয়া আমার বিবেচনায় ঠিক হবে না, যেখান থেকে আবার ঘুরে আসতে পারবো না। সেটি হচ্ছে ফ্যাসিস্টরা ধ্বংস হয়েছে, এটা আমি বিশ্বাস করি না।
স্বৈরতন্ত্রের মধ্যে যারা শেষ হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না। তাদের অনেক পরাশক্তি সমতুল্য শক্তির কাছে তারা আশ্রয় নিয়েছে এবং তারা তাদেরকেই এখনো পর্যন্ত মনে করে যে গ্রহণীয় একটি শক্তি। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকা, ঐক্যবদ্ধ। আমি আজকে খুব খুশি হয়েছি যে পলিটিক্যাল কালচারের জন্য মনে করি যে গণতন্ত্র থাকলে হয়, সেটা আজকে এনসিপি বিএনপির অফিসে গেছে। এরকম সব অফিসে যদি সবাই পারস্পরিক সম্পর্ক চলে, আদর্শ থাকবে তো, নিজের নিজের কথা কর্মসূচি এটা থাকবে, তার জন্য তারা চেষ্টাও করবে। কিন্তু আমরা এই সংস্কৃতিতে করছি যে আমার বিপক্ষে আমি তাকে শত্রু জ্ঞান করছি। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। মীমাংসাটা আমার বিবেচনায় নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতা যে কোনো শক্তি যে গ্রহণ করবে তাকে আমাদের মেনে নিতে হবে। আর প্রতি বছরে 2 বছরে 4 বছরে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করতে হবে, এটা আমার কাছে সভ্যভব্য পথ বলে আমার কাছে মনে হয় নাই, মনে হয় না। মঞ্জু ভাই, এই জায়গাটা আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, এই নির্বাচন, জাতীয় নির্বাচন বা নাগরিক পরিষদ নির্বাচন, এই বিতর্কের মাধ্যমে কি আসলে আমরা একটু অনিশ্চিত দিকে যাচ্ছি কিনা, বা রাজনীতির মাঠে যেমন জামাত বলছে যে পিআর ছাড়া আসলে নির্বাচন তারা হতে দেবে না, এবং একটি সাজানো নির্বাচনের কথা তারা বলছে যে আগামীতে একটা সাজানো নির্বাচন হবে, যেখানে প্রধান উপদেষ্টা কমিট করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হবে। একটা জিনিস হচ্ছে যে যার যার মতামত তো সে দিতেই পারে। বাংলাদেশে কিন্তু কেউ কখনো নির্বাচন ঠেকাতে পারে না, সবসময় নির্বাচন হয়ে গেছে। ইভেন আওয়ামী লীগও আপনার এই রাতের ভোট, তারপরে ডামি আমির নির্বাচন, 2007-এর নির্বাচন তো ঠেকানো গিয়েছিল। আবার বিএনপিও কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে। 2007-এর 22 জানুয়ারি যে নির্বাচন, সেটা তো ঠেকাতে পেরেছিল আওয়ামী লীগ। না, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে সেটা তো ধরেন একটা আন্দোলনের প্রেক্ষাপট ছিল, কিন্তু আপনার এই এখানে তো নির্বাচন অবৈধ বা বিষয়টা না, এখানে হচ্ছে একটা দাবির জায়গা থেকে। সেজন্য এটা হয়তো রাজনৈতিক স্লোগান হিসেবে ঠিক আছে, এই দাবি না মানলে আমরা নির্বাচনে অংশ নিব না বা নির্বাচন করতে দিব না। নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ না করে তাহলে নির্বাচনের কিন্তু গ্রহণযোগ্যতা কমে যায়, বা নির্বাচন অংশগ্রহণমূলক হলো না বলে অনেকে ধরে। সরি, আমি দুদু ভাইয়ের কথা থেকে একটা জিনিস মানে ভালোই পেলাম, সেটা হচ্ছে যে দুদু ভাই বলেছেন যে আমরা তো নির্বাচন দল, নির্বাচন করেই আমরা করতে চাই। বিএনপি কিন্তু 3টা নির্বাচন, একটাতে অংশ নিয়েছে, একটা বর্জন করেছে, আবার আরেকটা বর্জন করেছে, মানে একটাতে অংশ নিয়েছে, 2টাতে অংশ নেয় নাই। বিএনপির উপরে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু বিএনপি কোথাও গিয়ে থানা ঘেরাও করে থানা আক্রমণ করে নাই। বিএনপি কখনো গণভবনের দিকে মার্চ করার কর্মসূচি দেয় না, যে গণভবন ঘেরাও করে দেয় না। ফলে কি হয়েছে, আলটিমেটলি আমরা কিন্তু বিএনপিকে বা যারা এই ধরনের কর্মসূচি দিয়েছে তাদেরকে বলছি তারা ব্যর্থ। 90-তেও একই অবস্থা। এরশাদের নির্বাচন করে করে আমরা চেষ্টা করেছি, এরশাদকে হটাতে পারি নাই। তাহলে কেন আমাদেরকে গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে যাচ্ছে? এখন এই যে নির্বাচন দিয়ে কাউকে সরানো যায় না, সাংবিধানিক পদ্ধতি হচ্ছে, জাহেদ ভাই যদিও আমার একটা কথা নিয়ে কথা বলেছেন, আমি কিন্তু সেটা মিন করি নাই। আমি বলেছি যে বাধ্য হয়ে আমাদেরকে সংবিধানের বাইরে যেতে হয়। রাষ্ট্র যখন সংবিধানের মধ্যে চলে না, তখন আমাদেরকে সংবিধানের বাইরে যেতে হয়। এবং প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর সংবিধানকে কিন্তু পরিবর্তন করতে হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমাদেরকে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন করতে হয়েছে, যেটা আমাদের সংবিধানে ছিল না। ঠিক আবার 69-এর গণ অভ্যুত্থানের পরে আমরা খুব দ্রুত নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু নির্বাচনে গিয়ে আমরা সমাধান করতে পারি নাই, বরং উল্টা রাষ্ট্র একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে দেশটাই বদলে ফেলতে হয়েছে। সংবিধান, রাষ্ট্র, পতাকা, সীমানা সব বদলে ফেলতে হয়েছে। সুতরাং আমরা এখানে সারাদিন তর্ক করতে পারবো যে সংবিধান বদলাবো কিনা, কালচার বদলাবো কিনা, এটা বদলাবো কিনা। বাস্তবতায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের সবাইকে একটা সর্বাত্মক বদলে যেতে হবে। অতীত দিয়ে, যেমন বিএনপি যেটা বলছে যে আমি ইলেকশন ছাড়া আর কিছু বুঝি না, আমি মনে করি বিএনপিরও বোধোদয় হওয়া দরকার। কারণ আপনি ইলেকশন ছাড়া আর কিছু বুঝেন না, এটার মধ্যে দিয়ে তো আপনি পারেন নাই পরিবর্তন করতে। এখন হয়তো বিএনপি বলছে, ভাবছে আমরা যদি এরকম অ্যাগ্রেসিভ হতাম তাহলে তো অভ্যুত্থানটা আমরাই করতে পারতাম। এখন হয়তো আফসোস করছে যে আমরা কেন এত অ্যাগ্রেসিভ হলাম না, আমরা কেন মাইলের বদলে মাইল দিলাম না, আমরা কেন ওই যে বলছে একটা মরে তো আরেকটা যায় না, আমরা কেন একটা মরার পর একটা চলে গেছিলাম। এটাই তো পার্থক্য।
যেটা পুলিশ নিজেই বলতেছে। আগে তো একটা মারতাম, বাকিগুলো পালাই যেত, এখন একটা মারি তো আরেকটা দাঁড়াই থাকে, আবার সামনের দিকে আসে। তো এই যে পরিবর্তন, এটা থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আবার গণ-অভ্যুত্থান অনিবার্য হবে। একবার এরশাদ পালাবে, একবার হাসিনা পালাবে, একবার আমি পালাবো, একবার আপনি পালাবেন, এটা চলবে। দেখেন আমাদের এখানে সমস্যাটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব এবং ইন্টারপ্রিটেশনের সমস্যা। ওর কথাকে আমি ইন্টারপ্রেট করছি যে ও ইলেকশন চায় না, আর ওনার কথাকে আমি ইন্টারপ্রেট করছি উনি সংস্কার চায় না। অথচ আমরা দেখি ওনারা সংস্কারের 31 দফা দিয়েই দিয়েছেন। অথচ আমরা দেখছি যে একটা পক্ষ নির্বাচন চাচ্ছে, কিন্তু সে পিআরের মাধ্যমে চাচ্ছে, বা সে আগে গণপরিষদ চাচ্ছে, অথবা সে স্থানীয় সরকার চাচ্ছে। তো আসল কথা হচ্ছে আপনি আপনার সুবিধা মতো নির্বাচন চাচ্ছেন, আর আপনি আপনার সংস্কারের সুবিধাটা চাচ্ছেন, এই তো। তো সেই জন্য আমি একই কথাই হয়তো আমার রিপিটেশন হচ্ছে, সেটা হলো যে আমরা এই যে একটা ঘোরটাপের মধ্যে পড়েছি, এই জায়গায় রেফারিংটা করতে পারতো আমাদের প্রধান উপদেষ্টা। যেমন ধরেন আমরা পিআর না এটা নিয়ে ঝগড়া করছি, এটা একদিনেই সমাধান করা সম্ভব, যে প্লিজ ভাই এটা আমরা সেটেল করলাম, এখানে শেষ করেন। আমরা আপার হাউসে পিআর হবে না, একদিনে শেষ করতে পারি, যে ডিসিশন দিয়ে দিলাম যে এটাতে হবে, আপনাদের কোনো নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনাদেরটা ঠিক আছে না, আমরা এটাই চূড়ান্ত করলাম। এরপর জনগণ দেখবে কে মানছে কে মানছে না। কারণ এইটার জায়গাতে তো আমাকে সে থামতে হবে। দেখেন সরকার অনেক কিছু তো আমাদেরকে জিজ্ঞেস না করে সিদ্ধান্ত নিচ্ছে, তো আমরা মানছি না, মানছি তো। যেমন বিএনপিকে জিজ্ঞেস করেছে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড সরকার স্থগিত করেছে, হ্যাঁ এটা কি বিএনপিকে জিজ্ঞেস করেছে সরকার? সরকার এটা দাবির প্রেক্ষিতে করেছে, বিএনপি তো সেটা মেনে নিয়েছে। তো সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ঘুরে ফিরে সময় নষ্ট করছি, এবং এক ধরনের মানে ওই যে ইন্টারপ্রিটেশন এবং ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে দিয়ে আছে। যেমন দেখেন আপনি একটা প্রশ্ন করেছেন, খুবই সুন্দর প্রশ্ন, যে গুজব কেন ছড়াচ্ছে, গুজব কেন হচ্ছে? গুজব তো তখনই ছড়াবে যখন আপনি তথ্য গোপন করবেন। খুবই যৌক্তিক কথা ডাক্তার জাহেদ যেটা বলেছে, যে ভাই হয় চিফ জাস্টিস বলুক যে আমার কাছে এ আসে নাই, অথবা আইএসপিআর বলুক যে না আপনারা যেটা শুনছেন যে উনি যায় নাই, আদারওয়াইজ বলবে হ্যাঁ আসছিল, অসুবিধা কি? আমাদের রাজনৈতিক নেতারা তো এখন ঘন ঘন ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে না? আমরা তো এখন একটা স্পেশাল প্রোটোকলের মধ্যে আছি, এটা তো সাধারণ প্রোটোকলের মধ্যে নাই। সো এই জায়গা থেকে আমরা বলছি যে প্লিজ এই জায়গাটা, যেমন ধরেন সরকার যেটা আদিব বলেছে যে সরকারের উপদেষ্টারা বলছে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরে ভাই কাকে নিন্দা জানাচ্ছেন আপনি? নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, এটার জন্য সরকার নিন্দা জানাচ্ছে। আরেকজন উপদেষ্টা বলেছে যে সরকার এর দায় এড়াতে পারে না। কি অদ্ভুত কাণ্ড! তো সরকার দায়টা নিয়েছেন। এখন দেখেন ষড়যন্ত্র তত্ত্ব সাজানো, গুজব ছড়ানো খুবই সহজ হয়ে যাচ্ছে। তো ইন্টারেস্টিং কথা বলে আপনাকে, একদম প্র্যাকটিক্যাল। আজকে আমার কাছে একটা ফোন আসলো খুবই অথেন্টিক একটা জায়গা থেকে, যে সেনাপ্রধান বঙ্গভবনে দিয়ে গিয়েছেন এবং সো অ্যান্ড সো উনি এই প্রোটোকল এটা সেটা। তো যিনি আমাকে দিয়েছেন আমি তাকে বললাম যে ভাই আপনি এটা ক্রস চেক করেন। তো উনি বলছেন না খুবই অথেন্টিক জায়গা থেকে এই কথাটা আসছে। তা আমি বললাম যে তারপরে আপনি ক্রস চেক করেন। তখন আমি ক্রস চেক করার জন্য 2টা জায়গায় ফোন করলাম এবং খুবই অথেন্টিক জায়গায় আমি ক্রস চেক করলাম। তখন সাথে সাথে রিপ্লাই পেলাম যে না উনি গিয়েছেন ঠিক আছে, কিন্তু যেই প্রসঙ্গে বলা হচ্ছে এই প্রসঙ্গে না। এটা ওনার চীন সফরের বিস্তারিত জানাতে গিয়েছিলেন। এখন দেখেন ওই যে আপনি কেন ওই যে উনি বলছেন না যুক্তি খোঁজার আগেই মানুষ মনে করছে যে এটা কারেক্ট। কেন কারেক্ট? কারণ নুরুল হক নুরের উপর হামলাটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো কেউ দায় স্বীকার করছে না, নিন্দা জানাচ্ছে। আমি যখন নুরুল হক নুরকে দেখতে গেলাম ঢাকা মেডিকেলে, তখন দেখি যে আসিফ নজরুল। আচ্ছা মঞ্জু ভাই একটু বিরক্ত করে আপনার, এটা কি মামলা হয়েছে নুরের উপর হামলার পরে? না মামলা তো করার কথা গণ অধিকার পরিষদ, আমি জানি না গণ অধিকার বা সরকার বা পুলিশ করবে। তো না মামলা যদি কোনো সিভিল করতো না, মানে আমি জানার জন্য, আমি যতটুকু জানি হয় নাই। না আমি যতটুকু জানি তাও আমি জানি না হয়েছে কিনা, কারণ এটা কে করবে? কারণ ভিকটিম তো হচ্ছে মানে নুরুল হক নূর, আর অপোজিশন তো হচ্ছে আমরা দেখেছি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই না? বিচার তো চাইবো আমরা থানায় কেস করব। তো থানায় যদি ওসি সাহেবের বিরুদ্ধে কেস নিয়ে যান আপনি,
তো সেটা যেতে পারেন কিনা সেটাও একটা প্রশ্ন। এনিওয়ে, তো আমি গিয়ে দেখলাম সেখানে ডক্টর আসিফ নজরুল উনি ইমার্জেন্সির একটা কোর্টের মধ্যে উনি আছেন, বাইরের ছাত্ররা খুব বিক্ষোভ করছে ইত্যাদি ইত্যাদি। তো আমি যাওয়ার পরে দেখলাম যে প্রফেসর আসিফ নজরুল উনি নিজে ক্ষোভ প্রকাশ করলেন, এটা কি হতে পারে, নুরুকে এভাবে মেরেছে ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে আপনি একটা কথা বলেন। হ্যাঁ, অনেক রাত তখন, প্রায় 1-1:30। পরে এসে আমরা ছাত্রদেরকে বললাম, দেখেন আসিফ নজরুল সাহেব আমাদের সকল আন্দোলন সংগ্রামে উনি আমাদের সাথে ছিলেন, আমরা যখন আহত হয়েছি বিভিন্ন জায়গায় উনি আমাদের জন্য গিয়েছেন, ইভেন জীবনের ঝুঁকি নিয়ে উনি থানায় গিয়ে আওয়ামী লীগের সেই কঠোর সময় উনি ছাত্রদেরকে ছুটিয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে গিয়ে। আজকে উনি এসেছেন, সুতরাং আমরা কিছুটা কুল করেছি কথাবার্তা বলে। এনিওয়ে, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা রহস্যময় ঘটনা, কেউ কোনো জবাব দিচ্ছেন না, এবং ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে যে এটা সেনাবাহিনী তার একটা ক্ষমতা দেখিয়েছে যে আমরা এইভাবে করতে পারি এবং আমরা কাউকে কেয়ার করি না, এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন হয়েছে। সেনাবাহিনী ক্ষমতা দেখানোর মানে প্রয়োজনটা পড়লো কেন আসলে? আমি ইন্টারপ্রিটেশনের কথা বলছি। একটা ইন্টারপ্রিটেশন করবেন না আপনি একটা ঘটনার কি হতে পারে। ধরেন এখন ধরেন যদি নূরকে যদি জাতীয় পার্টি অফিসের সামনে মারতো, আমরা ইন্টারপ্রিটেশন দিতাম যে ওখানে হামলা হয়েছে যার কারণে মেরেছে, ওখানে কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। কিন্তু অফিসের সামনে এসে যখন মেরেছে, আমরা কিন্তু ভিডিও দেখার আগে সবাই ধারণা করেছি এটা জাতীয় পার্টি অফিসের সামনেই হয়েছে, কিন্তু ভিডিও আসার পরে যখন দেখলাম যে এটা গণ অধিকার পরিষদ অফিসের সামনে হয়েছে, এবং আমাকে একজন প্রত্যক্ষদর্শী সিনিয়র সাংবাদিক বলেছে যে তখন শুনশান পরিস্থিতি ছিল, হঠাৎ করে আর্মি এবং পুলিশের গাড়ি আসার পরে অ্যাকশনটা হয়েছে। এবং দেখেন, আমরা সাধারণত জানি ছত্রভঙ্গ করার জন্য কাঁদানো গ্যাস ছড়া হয়। হ্যাঁ, এখানে কিন্তু কোনো কাঁদানো গ্যাসও ছড়ানো হয় নাই, এখানে কোনো সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয় নাই, এখানে লাঠিচার্জ করা হয়েছে। তারপরে কি হয়েছে দেখেন, একটা ফেক ভিডিও ছাড়া হয়েছে, এই যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যে উনি একজন পুলিশকে বলছে হাত পা ভাঙা দেন, তারপরে প্রধান উপদেষ্টার নির্দেশ আছে। তো এই জাতীয় গুজবগুলো কেন ছড়ায়? আমি বহু দায়িত্বশীল লোককে দেখেছি ওই ভিডিও শেয়ার করতে, ওই অডিও শেয়ার করতে। আমি কয়েকজনকে ফোন করে বলেছি আপনি তো শুনলেই তো বুঝছেন ভাই এটা ফেক, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা বলার সাথে সাথে পুলিশ বলছে স্যার এটা করা কি ঠিক হবে, এটা নিয়ে তো নতুন ঝামেলা হতে পারে। কোন পুলিশ অফিসারের এই বলেন বাংলাদেশের সাহস আছে যে তার উপদেষ্টাকে সে জাস্টিফাই করবে? শুনবে, হয়তো একটু বলবে স্যার এটা একটু তো ইতস্তত করবে, সাথে সাথে সে রিপ্লাই দিচ্ছে। সুতরাং এটা শুনলেই তো বোঝা যাচ্ছে এটা একটা ফেক বানানো হয়েছে। তো সুতরাং আমাদের এই গুজবের জন্য কিন্তু আমরাও একটা প্রেক্ষাপট তৈরি করছি। সো এনাফ ইজ এনাফ। আমি যেটা বলছি প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য আমি যেটা মনে করি, আমরা এর আগে আমি কিন্তু অভিযোগ করেছিলাম বা আমি একটা কথা বলেছিলাম যে 111-এর দিকে কিন্তু আমরা ধাবিত হই। 111-এর কোনো দোষ নাই, 111-কে আমরা স্বাগত জানাই আমাদের এই কার্যক্রমের মধ্যে দিয়ে। আপনি দেখেন 2000 এই ইয়ের দিকে যে 111-এর ঘটনা ঘটেছে 2007 বা ইয়ের দিকে, এই আপনি মিলালে একই রকম মিল খুঁজে পাবেন, একই রকম প্রেক্ষাপট খুঁজে পাবেন। একজন আরেকজনের প্রতি মিসট্রাস্ট, একজন আরেকজনকে প্রতি অবিশ্বাস, একজনকে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে আমরা ফেলছি। শুনেন, 111 এই বাংলাদেশে এই যে প্রেক্ষাপটগুলো ঘটছে অনেক আগে হতে পারত, হচ্ছে না কেন? কারণ আমাদের এখানে এই গণ অভ্যুত্থান এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, প্রত্যেকের ক্রেডিবিলিটি নষ্ট করেছে আমাদের। এই ক্রেডিবিলিটিকে ফিরিয়ে আনা এবং ক্রেডিবিলিটি যাদের ছিল, ক্রেডিবিলিটি যাদের ছিল ছাত্রদের ক্ষমতার নানা ইয়ার কারণে ছাত্রদেরও ক্রেডিবিলিটি লাস্ট জায়গায় এসে এখানে প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে এখন আমি একটা জায়গায় যাচাই করে দেখেছি, বলছে বিএনপির প্রতিও জনসমর্থন কমেছে, এনসিপির প্রতিও জনসমর্থন কমেছে, ইউনিসের প্রতিও জনসমর্থন করেছে, বারলুকার প্রতি, এবি পার্টির। ঠিক আছে, তাইলে আমি তাকে সাপোর্ট করছি, খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এখন আমি একটু আসি, মানে কয়েকটা কথা একটু বলা, ট্রাস্টের প্রশ্ন। ইয়েস, আসবো। তার আগে আমি একটা জিনিস ঠিক বুঝি না, মানে মঞ্জু ভাইও যেটা বলছেন উইচ ইজ রাইট, যে আমাদের এই মুভমেন্টে এই ক্লেমটার সাথে আমি শতভাগ একমত না। স্টুডেন্টদের ডাকেই সবাই তাদেরকে ফলো করেই নেমেছে, আমি মনে করি না। তারা সামনে ছিলেন, মানুষ তার প্রত্যেকের নিজস্ব গ্রিভেন্স ছিল, নিজস্ব ক্ষোভ ছিল। ধরুন বিএনপিও তো নেমেছে। বিএনপি নেমেছে কেন? খুব সিম্পল, বিএনপি একটা ফেয়ার নির্বাচন হলে ক্ষমতায় যেতে চায়। তারা 17 বছর ক্ষমতায় যেতে পারেনি। বিতর্কগুলো আমরা অনেক করেছি, ভিন্ন কারণে বলছি। কারণ
তো তাদের ডাকে মানুষ যদি জান দিয়ে ফেলে, তাদের ডাকে মানুষ তাদেরকে ভোট দেবে না কেন? আমি এই প্রশ্নটা করতে চাই। দিবে তো না, তারা তো বলছে যে আপনি পিআর এর ইলেকশন দেন। না আসছি না, কেন পিআর লাগবে কেন? আমি আসছি সেই পয়েন্ট। এই যে যাবতীয় বিতর্কগুলোই তো অযথা বিতর্ক। না, অযথা বিতর্ক না তো। আপনার এই পরিবর্তনগুলো দরকার। বিএনপি এগুলো করে, স্বীকার করে না, কারণ বিএনপি শেখ হাসিনা হইতে চায়, বিএনপি খারাপ, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি কয়েক হাজার চাঁদাবাজকে নিজে বহিষ্কার করছে, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি ভীষণ অজনপ্রিয়। মঞ্জু ভাই বলছে যে বিএনপির উপর আস্থা গেছে, তো আস্থা তো যাদের ডাকে মানুষ জীবন দিয়ে ফেলছে, তো আপনি করেন। একটা ছোট উদাহরণ দেই, ভেরি রিলেভেন্ট উদাহরণ। আসামের একটা বিখ্যাত নাগরিকদেরকে নিয়ে, ওদের আসামি আর বাঙালির একটা মুভমেন্ট 79-80 দিকে শুরু হয়। প্রফুল্ল কুমার মহান্ত এবং ঠিক ওদের বয়সে, আদিবদের বয়সে উনি মুভমেন্ট শুরু করেন। তার বয়স তখন 27-28 এরকম ছিল। 85-এ গিয়ে তাদের ওই আন্দোলন সফল হয়। কোনো একেবারে সরকার পতন না, কিন্তু মারাত্মক চাপ তৈরি করে শেষ পর্যন্ত বাধ্য হয় এবং আসাম অ্যাকর্ড করতে হয়। এরপর তারা আসাম গণ পরিষদ নামে একটা দল তৈরি করে। সেই দলটা আসামের প্রধান শক্তি ছিল এই আসু, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। আসু প্রধান শক্তি ছিল, নির্বাচন করে, নির্বাচনে যেতে প্রফুল্ল কুমার মহান্ত তখন বয়স তার 33, ভারতের ইতিহাসে তখন সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হয়। তো আমি তো দেখতেছি যদি আপনি যদি সফল হন, আপনার ডাকে যদি এই হয়, তো আপনি তো নির্বাচন করে জিতে যাইতে পারেন। জাহিদ ভাই, তাহলে আপনার এত ভোট আছে, আপনার ডাকে লোক আসে না কেন? সেটাও জবাব দেন। আমার ভোট নেই। আপনার এত ভোট আছে। না, আপনি যেটা বলছেন আপনার এত ভোট আছে, আপনার এত লক্ষ লক্ষ লোক আছে, তাহলে আপনি একটা গণ অভ্যুত্থান ঘটাতে পারলেন না কেন? এই প্রশ্নটাও তো ভ্যালিড। আমার নাই না, এই প্রশ্নটাও তো আসবে না। আসবে না। এটা জবাব আমি দিতে পারি, দীর্ঘ সময় লাগবে। সেটা হচ্ছে বাংলাদেশে এই গণ অভ্যুত্থান কেন এবার সাকসেসফুল হলো, এটার পেছনে আমার তত্ত্ব হচ্ছে এটার পেছনে অর্থনীতি একটা বড় কারণ ছিল। আমাকে যদি সময় দেন, দীর্ঘ সময় ধরে আমি দেখাতে পারবো। আমি 3টা উদাহরণ দেখাতে পারবো আপনাকে। 3টা উদাহরণ দিই। বিএনপি মহাসমাবেশ করেছে বিশাল, 10-15 লক্ষ লোকের। জামাতও 10-15 লক্ষ লোকে করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে করেছে। এই 3টা দল একই তো ভাই গণ অভ্যুত্থান বই করে ফেলতে পারতো, করলো না কেন? না, ওই যে বললাম না কেন? ওই যে আপনি যে বলছেন এগুলোর সমাধান হবে না, না সমাধান না, সেম কথা। তো এখন কি দাঁড়ালো, আপনি দাবি করছেন এবং আপনার দাবি অন্যকে মেনে নিতে হবে, কথাটা এইরকম। এবং ইউ আর নট অ্যাট অল টেস্টেড, একটা ইলেকশনেও টেস্টেড হন নাই। আমি এনসিপির কথা বলছি, আমি আশা করি তারা ভালো করবেন, কিন্তু এখন পর্যন্ত ওনারা একটা ইলেকশনেও যান নাই। সো কত মানুষের রিপ্রেজেন্ট তারা আদতে করেন? কারণ ওই যে বলছে ওই মুভমেন্ট কিন্তু ওনাদের পেছনে সব মানুষ ছিল। কেউ যদি এই ইলুশনে ভোগে যে মানুষ সব আমার, এই মানুষ সব আমাকে সমর্থন করে, দ্যাট ইজ রং, টোটালি রং। না, এটা তো কেউ ক্লেম করে না, ক্লেম এখন না। এখন আমি সবসময় তো শুনি যে এটা জনগণের দাবি, এটা জনগণ চায়, এটা চায়, ওটা না। তো তাহলে দাঁড়ালো কি? আমি আরেকটা উদাহরণ দিই তাহলে। আমি বলছি 2019 সালে যে ভারতের লোকসভা নির্বাচন, তার আগে বিজেপি পরিষ্কার ম্যানিফেস্টোতে বলেছে আর্টিকেল 370 আমি বাতিল করব কনস্টিটিউশনে যদি আমি সেই পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পাই। সেটা কি ছিল? কাশ্মীরের একটা বিশেষ স্ট্যাটাস বাতিল করবেন। এটা নিয়ে ভারতের ক্যাম্পেইনের তর্ক বিতর্ক হয়েছে, কারণ কংগ্রেস এবং তার জোট এটার বিরোধিতা করছে। শেষ পর্যন্ত ভারতের জনগণ ভোট দিয়েছে বিজেপিকে এবং তার রিকোয়ার্ড সিট দিয়েছে তাকে, তারপর সে এটা স্ক্র্যাপ করছে। তো সুতরাং এই সংবিধান সংশোধন থেকে যাবতীয় সবকিছু কুড বি ইলেকশন ম্যানিফেস্টো, কারণ এখন আমরা আলোচনার মধ্যে তো পারি নাই। যেহেতু পারি নাই, তাহলে এটা ইলেকশন ম্যানিফেস্টোতে যাক, এটা এখনই হইতে হবে কেন টু বিগিন উইথ? আমি আমাদের যে জিনিসগুলো এখন পর্যন্ত রিজলভ হয়নি, আমাদের কিন্তু অনেকগুলো রিজলভ হয়েছে। আমরা একটা কথা কিন্তু ভুল বলি সবসময়। ধরেন আমাদের সবচেয়ে বড় অগ্রগতি কি জানেন? আমরা নীতিগতভাবে অ্যাগ্রি করেছি সবগুলো দল আমাদের বিচার বিভাগ পূর্ণাঙ্গভাবে পৃথক হবে। এর চেয়ে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে না। এই বিএনপি কিন্তু, আমি বিএনপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতাকে সামনে রেখে বলছি, 99 সালে মাজদার হোসেন মামলার রায় হয়েছিল বিচার বিভাগ পৃথকীকরণ। তারপর 5 বছর, 2 বছর আওয়ামী লীগ ছিল, 5 বছর বিএনপি ছিল, তারা কিন্তু করেন নাই তখন সেটা। খানিকটা হইলো 1-11 সময়। এখন কিন্তু সবাই একত্র হয়ে গেছেন, সেক্রেটারিয়েট সহ পুরো বিচার বিভাগ আলাদা করবেন। বিরাট সিদ্ধান্ত। কিন্তু আমাদের হাইকোর্টের স্থায়ী বেঞ্চ জেলায় নিয়ে যাওয়া হবে, সিদ্ধান্ত হয়েছে। তো অনেক বড়। আর্টিকেল 70 নিয়ে মোটা দাগে এক ধরনের ঐক্যমত্য হয়েছে, ডিউরেশন নিয়ে আলাপ হয়েছে। বিএনপি সব কমিশন মানে নাই, কিন্তু অন্তত নির্বাচন কমিশনটা পুরো ইন্ডিপেন্ডেন্টলি করার কথা বলেছে। এখন ধরেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের আলাপ এসেছিল, আমি নিজে এটার পক্ষে কথা বলছি। আমাকে যখন ওই মানে কমিশন ডেকেছিল না, সরকার পাচ্ছিলেন না, কমিশন যখন আমাকে মানে আমার কমিশন না, ওই কমিশন মানে সংবিধান কমিশন যখন ডেকেছিল অপিনিয়নের জন্য, আমি কিন্তু কাউন্সিলের কথা বলেছি। 4 বছর আগে আমি প্রথম আলোতে একটা কলাম লিখেছি এই কাউন্সিল নিয়ে। আচ্ছা, এখন এই কাউন্সিল তো ভারতে নাই,
এখন ভারত কি আমাদের চাইতে খারাপ গণতন্ত্র ছিল? না, তত্ত্বাবধায়ক সরকারও তো ভারতের না। নাই, আমি আসছি তো, আমি সেই পয়েন্টেই আসছি, আমি সেই জায়গাতেই আসছি। সুতরাং নাই মানে যে আমরা চলতেই পারবো না তা তো না। আচ্ছা, আমি কিন্তু এটার পক্ষে আবারও বলছি, বা আপার হাউস বিএনপি যেভাবে চায়, আপার হাউসের যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটাই সঠিক সমাধান। আমি এটার পক্ষেও কথা বলে এসেছি। এখন দিনের শেষে উইথ অল দ্য রিস্ক বিএনপি মনে করছে আমি এগুলো করবো না, অ্যাজ এ পার্টি তার সে রাইট আছে। তো এখন তার যদি সেই রাইট থাকে, সেই জায়গায় যদি আমরা একমত হতে না পারি কোনো একটা আলোচনা, আমার পয়েন্টটা সেই জায়গায়, আমি ইভেন বিএনপি স্ট্যান্ডকে এই দুইটা পয়েন্টের সমর্থন করি না। তো কারণ কমিশন তো সরকার না, সুতরাং কমিশন কেন সরকার ইনভলভ থাকবে সেটা নিয়োগের ক্ষেত্রে? এটা খুবই ফান্ডামেন্টাল ডিবেট, এবং আমি এটা বিএনপির বিপক্ষেই কথা বলি। কিন্তু ও যখন মানছে না, তখন শেষ পর্যন্ত আমরা আসলে কি করব এই জায়গাটায় আমার সময় আরেকটু বলে শেষ করি। আমার নতুন সংবিধান লিখবো, আমাদের একদিন সময় দেন, আমরা আলোচনা করব, যতগুলো পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে বা কথা হচ্ছে, প্রত্যেকটা পরিবর্তন অ্যামেন্ডমেন্ট করে করা সম্ভব। আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মের মতো, মানে এটা একেবারে রীতিমতো একটা প্যারাডাইম শিফটিং দ্বাদশ সংশোধনী দিয়ে করি নাই। আমরা তত্ত্বাবধায়কের মতো একটা র্যাডিক্যাল সিস্টেম সারা পৃথিবীতে ইতিহাসে কোনোদিন ছিল না। এটা ওটা একটা সংশোধনী করেছে, একসাথে তো এই জায়গাটা আমার সময় একেবারেই শেষ। এক সেকেন্ড একটু বলে ফেলি। পঞ্চদশ সংশোধনীতে 1/3 অফ দ্য আর্টিকেলস চেঞ্জ করা হয়েছে। 4th অ্যামেন্ডমেন্টে তো পুরো কনস্টিটিউশন পাল্টানো হয়েছে। আপনি একটা সংশোধনীতে কতগুলো জায়গায় হাত দিবেন এটা কোনো বাধা নাই, আপনি চাইলে 50টা জায়গায় হাত দিতে পারেন, ইউ ক্যান। আদিব, সব বিষয়ে কি আসলে একমত হতে হবে? না ভাই, এখানে অবশ্যই একমত হতে হবে। একবারেই শেষ সময়, 1 মিনিট। না, আপনি শেষ সময় এখন দিলে আপনি তাদের 10 মিনিট করে আপনি হচ্ছে এখানে বিলিভাই করে আর শেষ মুহূর্তে দিলে তো তার আগে তো আপনি সময় পেয়েছেন। না, আপনি সময় আগে তাকে এখানে করতে হবে, ডিবাং করতে হবে। প্রথমত বিষয় হচ্ছে তা দুজনেই একসাথে বলছেন যে অবশ্যই নির্বাচনে আপনার হচ্ছে জনগণের রায়ের উপর যান। আমি কিন্তু একটা জায়গায় বারবার বলেছি যে তারা কোন জনগণের রায়টা চান। যেই জনগণের রায়টা এখানকার লুটেরার টাকা দিয়ে ইলেকশনের মাধ্যমে প্রভাবিত করা যায়, যেই জনগণের রায়টা এখানকার সংস্থার মাধ্যমে নির্বাচনটা প্রভাবিত করা যায়, যেই জনগণের রায়টা এখানকার যে কে এমপি হবে কে এমপি হবে না সেটা আগে হচ্ছে ডিসাইড করা যায়, এই যে কাঠামোটা ঠিক রেখেই তারা শুধু সেই জনগণের রায়টা চান। আমরা কিন্তু একই জিনিসটা বলছি যে আপনি একটা সংস্কারে বিএনপি রাজি না, 10টা দল ধরেন রাজি, তাহলে আপনি কার সিদ্ধান্ত নেবেন? বড় দল হিসাবে সিদ্ধান্ত নেবেন নাকি সংখ্যা বেশি দেখে দলের সিদ্ধান্ত নেবেন? আমরা বলছি যে কারো সিদ্ধান্ত নেওয়া দরকার, আপনি সেটা জনগণের উপরে ছাড়েন। জনগণের ছাড়ার প্রক্রিয়া কি? আপনি গণভোটের বিষয় কি গণভোট হবে? গণভোট না একটা বিষয় না। গণভোটটা ফেয়ার কেন হবে? সংসদ নির্বাচন ফেয়ার হবে না, গণভোটটা কেন ফেয়ার হবে সরকারের অধীনে? গণভোট কেন ফেয়ার হবে না? গণভোটটাই হচ্ছে এখানকার সংসদ নির্বাচনে বিএনপির মাস্তানরা ভরে আছে সব জায়গায়, বিএনপির মাস্তানরা ম্যানিপুলেট করবে তার পক্ষে আনার জন্য। তাহলে আপনি বিএনপি আপনি যদি সেটা বলেন ওটা কেন ফেয়ার হবে? হ্যাঁ, এখানে আপনি কেন রিলাই করছেন গণভোট হবে ঠিকমতো? কেন ওখানে কি সিটি বিএনপির লোক নাই? আপনি বলতে দিবেন আছে তো, বিএনপির লোক আছে তো, বলতে পারেন গণভোট কেন ফেয়ার হবে? যখন সংসদ নির্বাচন হয়, সংসদ নির্বাচন হইলে বিএনপি দল 300 জনকে নমিনেশন দেয়, সে নমিনেশন 300 জনকে দেয়, সেই 300 জন তার যে নিজস্ব এলাকা, তার ওসি, তার ওখানকার জেলা ডিসি, তার আন্ডারগ্রাউন্ড যারা হচ্ছে পলিটিক্স ওখানে কন্ট্রোল করে, ওইখানকার যারা পড়াশোনা করা ছাড়া বেকার ছেলেবেল আছে এদেরকে টাকা দ্বারা মোটিভেট করে ওইখানকার যারা আছে তাদের মধ্যে প্রভাবিত করে। কিন্তু যখন গণভোট হবে তখন ও তো চিন্তা করবে আমি তো এমপি হব না, আমি করাবো, আমি করাবো, আমি বলবো তুমি যদি তোমার এখানে এটা করাইতে না পারো গণভোট হবে, প্রবলেম হবে। না আপনি আমার পয়েন্টটা শুনেন, আমার বলতে দিবেন না আমার একটু শুনেন, আমার এই রেসপেক্টটা করতে হবে। আপনারা যুক্তিকতা শুনেন না, আপনি নিজে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য, আপনার সুপারিশ আসে আপনি টক শোতে এখন সেটাকে ডিবাং করছেন, আপনি মানতেছেন না? মানছি নো, কোথায় মানছেন? আপনার নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে উচ্চ কক্ষে পিআর সিস্টেম কিংবা হচ্ছে ইলেকশনে হতে পারে, আপনি সেটা এসে বলতেছেন না এটা এখন এই পদ্ধতি না, এটা ওই পদ্ধতি যাওয়া দরকার। এই আপনি হচ্ছে জায়গাটা করছেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমি এখানে বারবার বলছি যে আমাদের সংসদ নির্বাচনে একজন এমপির পিছনে একজন লুটেরার কেন টাকা দেয়? আপনাকে আমি জাস্ট একটা উদাহরণ দেই, আমার সময় কিন্তু একেবারেই শেষ, আমি শেষ করি ভাই। যে আপনার সংসদ নির্বাচনে সে এমপি হবে, এমপি হয় তাকে লক্ষ টাকার কাজ দিবে, সেই কাজের বিনিময়ে তার পিছনে টাকা দেয়। কিন্তু গণভোটে তো সে জিতলে গণভোটটা তো হবে একটা যে জুলাই সনদের আইনি ভিত্তি, এটা পাবে কি পাবে না এটার উপরে। তখন তো স্পেসিফিক 150 জন লোক বা 300 জন লোক আলাদাভাবে টাকা হচ্ছে ওখানে দিবে। বিষয়টা হচ্ছে ভাই বলছেন যে কি এনসিপি সরকার, এনসিপি যদি সরকার হইতো, আপনি আজকে এই সরকার মানে বিএনপির সরকার, 100% বিএনপির সরকার, আপনি
আপনি ডিসি গুলা কাদের ইয়া হচ্ছে, এই যে সর্বশেষ বিচারপতি যারা নির্বাচিত হয়েছে, অ্যাটর্নি জেনারেল কে আছে, আপনি দেখেন কার কথা হচ্ছে শুনছে। সাধারণ মানুষ, আমি একটা জিনিস বলি, সাধারণ মানুষ কিন্তু আসলে জানতে চায় যে এটা বাংলাদেশের মানুষের সরকার, এনসিপির সরকার না, বিএনপির সরকার না, আপনারা এই তথ্যটা করেন। আমার সময় একেবারেই শেষ, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।